বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 81তম ক্লাস এবং তামাদি আইনের প্রথম ক্লাস। তো তামাদি আইন থেকে আপনাদের বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 10টি প্রশ্ন এসে থাকে, 10টি প্রশ্নে 10 মার্ক। তো তামাদি আইন আমরা মোটামুটি এখানে যারা পড়বো একটু তালে তাল মেলাইতে পারলে 10-এ 7 পাওয়া কোনো ব্যাপার না ইনশাল্লাহ। তো সাক্ষ্য আইন যতটুকু পড়ছি ওখানে 10-এ 11 পাওয়া যায়, 10 মানে 15-তে 10-11 পাওয়া কোনো ব্যাপার না। সাক্ষ্য আইনে যদি আপনি 11 পান, চারটে আমি ভুলই ধরলাম। আর তামা দিতে পেলেন 7, 11 আর 7 18। বাংলাদেশ বার কাউন্সিল থেকে ধরলাম 3, 18 আর 3 21। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে ধরলেন 7, 21 আর 7 28। দেখছেন, 28 হয়ে গেছে। আর এখন বাদ থাকলো বড় তিনটা। বড় তিনটায় বড় তিনটায় 20 করে। তো তো আপনি যদি 12 করেও পান, যে ন্যূনতম পড়াশোনা করবেন 20-এর মধ্যে 12 করে পাওয়া কোনো ব্যাপার না ইনশাল্লাহ। তাহলে 3 12 36। তাহলে 36 আর 28 54। 10 কমায় দিলেন এত কষ্ট করে। 36 আর 28 64। বাকি 36টা যদি আপনার ভুলও যায় তাতেও আপনি পাস। বুঝতে পারছেন? তাহলে এই 64 হলো এখানকার তার জন্য যে সবচেয়ে এখানে সবচেয়ে কম পারেন। আর যারা একটু মোটামুটি পড়ালেখা করবেন তার পক্ষে 80 90 95 পাওয়াও সম্ভব। তবে বলতে পারেন যে স্যার, তাহলে আপনার কাছে তো অনেকেই বছরের পর বছর পড়ে, তাহলে তারা পাশ করে না কেন? প্রশ্ন এসে যায়। এখন তারা পাশ করে না কেন? তারা আমার প্রেসক্রিপশন 100% ফলো করে না। এই যে আমাদের এই জায়গায় বেশ কয়েকজন আছে, ওমর ফারুক আছে, ওনারা জিজ্ঞেস করেন যে উনি গতবার আমার কাছে পড়ছে, যা যা বলছি উনি রেগুলার আসছে কিনা বা 100% পড়ছে কিনা। শোনেন, 100% ফলো করা কারো পক্ষেই সম্ভব না। তবে আপনার ন্যূনতম প্রচেষ্টা থাকতে হবে যাতে যে অসম্পাদিত অংশ ক্ষুদ্র হয়, 14 ধারা হয় যাতে। এখন যদি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 15 ধারা হয়ে যায় অসম্পাদিত অংশ বৃহৎ, তাহলে তো ক্ষতিপূরণ আপনি পাবেন না। তো এজন্য ন্যূনতম এই যে আগামী আগামী তারিখ, আগামী শনিবার রোববার থেকে আমাদের ফৌজদারি দিয়ে শুরু হচ্ছে। তো এই সিলেবাস যারা ন্যূনতম অনুসরণ করবেন, যারা একটু পড়াশোনা করবেন, সদিচ্ছা থাকবে, যতই কষ্ট হোক চেষ্টা করবেন ক্লাস করার, পরীক্ষা দেওয়ার। পাশ করা আল্লাহর রহমতে কোনো ব্যাপার না, তাতে হতাশ হওয়া যাবে না। এক হলো পরীক্ষা দিতে দিতে অনেক সময় হতাশা চলে আসতে পারে যে আমি এত করতেছি, পরীক্ষায় কেন কম পাচ্ছি। পরীক্ষায় কম পাওয়া আপনার কোনো ব্যাপার না। আপনার যেটা দরকার সেটা হলো পড়াশোনা চালায় যাওয়া। আমার এত কষ্ট করা কিন্তু 1 ঘন্টার জন্য। এই যে যে আমরা যে এত কয়েকশো ঘন্টা বলেন বা 1000 ঘন্টা বলেন এই যে পড়তেছি, মাত্র 1 ঘন্টার জন্য, যাতে ওখানে আমরা ভালো করতে পারি। তো ইনশাল্লাহ আমরা সফল হব যদি আপনারা, আপনার নেক নিয়ত যদি থেকে থাকে। বুঝতে পারছেন? তা আসেন আমরা তামাদি আইন শুরু করি। তামাদি আইন, তামাদি শব্দের অর্থ হলো বিলুপ্ত হওয়া, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়া। কি হওয়া বলেন? বিলুপ্ত হওয়া বা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়া। তো তামাদি একটা আরবি শব্দ। তামাদি আইন কেন প্রণয়ন করা হলো? যে প্রতিটা মামলা, আপিল, দরখাস্ত এগুলা দায়ের করার একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের পরে যদি আপনি দাখিল করেন তাহলে আপনি এই মামলা দায়ের করতে পারবেন না। এটা কেন করলো? এই কারণে করলো, যদি কোনো সময়সীমা না থাকে তাহলে তো একটা মামলা যে কোনো সময় করা যায়, আজীবন করা যায়, তাহলে তো এই বিবাদ কোনোদিন শেষ হবে না। এই কারণে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিছে যে এত সময়ের মধ্যেই, তামাদি আইনে বলা আছে এত সময়ের মধ্যে মামলা করতে হবে, এমন এত সময়ের মধ্যে আপিল করতে হবে। এই বিষয়গুলো তামাদি আইনে বলা আছে, এলো এক। এছাড়া তামাদি আইনে বলা আছে যে মামলা দায়েরের সময় কখন শুরু হবে, কখন গণনা করতে হবে, কতদিন বাদ যাবে, কতদিন যোগ হবে, সই মর্কিত নকল তুলতে যে সময় লাগবে, প্রতারণা করলে কি হবে,
প্রাপ্তি স্বীকার করলে কি হবে, এই পদ্ধতিগুলো ব্যাপার স্যাপার আছে। তো এজন্য তামাদি আইন একটা পদ্ধতিগত আইন, বুঝছেন? আর তামাদি আইন পদ্ধতিগত আইন। আমরা এর আগে যে সাক্ষ্য আইন শেষ করলাম, এটাও পদ্ধতিগত আইন। শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দণ্ডবিধি হচ্ছে কি তত্ত্বগত আইন। কারণ এই দুইটা আইনে প্রতিকার বা শাস্তি নিয়ে আলোচনা করছে, আর বার কাউন্সিলের বাদ বাকি সকল বিষয়ে আলোচনা করছে কি পদ্ধতি। তো আমরা এখানে প্রারম্ভিকে যদি একটু আসি, দেখেন যে 1859 সালের আগে ভারতে একক কোনো তামাদি আইন ছিল না। এটা একটু আন্ডারলাইন করেন। 1859 সালের আগে ভারতে একক কোনো তামাদি আইন ছিল না। কোম্পানি আদালতে প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন বা তামাদি আইনের সাথে জড়িত ছিল তা তিনটি প্রেসিডেন্সি শহরের মফস্বল এলাকায় ছিল, দরকার নাই। আইনে অভিন্নতা আনার জন্য আন্ডারলাইন করবেন 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাস করা হয়। কত সালে? 1959 সালে। আর এই জায়গার যে ইতিহাস আছে, এই ইতিহাস আমাদের দরকার নাই। আমি জাস্ট মনে রাখবো তামাদি আইন সর্বপ্রথম প্রণয়ন হয়েছে কত সালে? 1859, এতটুকুই। তারপরে দেখেন এই মাঝের দিকে 1871 সালে তামাদি আইনে গোল দিবেন সরকার কর্তৃক যে কোনো মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গোল দিবেন 60 বছর ছিল। এইটা পাইছেন? 1871 সালে আর একটা তামাদি আইন ছিল, এই তামাদি আইনে সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল কতদিন? 60 বছর। এইটুক জানতে হবে। তাহলে তামাদি আইন সর্বপ্রথম প্রণীত হয়েছে 1859 সালে, আর সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল 60 বছর, এটা বলছে 1871 সালে। তারপরে দেখেন এক লাইন বাদ দিয়ে সর্বশেষ 1908 সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয়, যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। এটা 1908 সালের 9 নং আইন, এটা একটু আন্ডারলাইন করেন। বর্তমানে আমরা যে তামাদি আইনটা পড়বো, এটা 1908 সালের কত নং আইন? 9 নং আইন। আইনটি 1909 সালের 1 জানুয়ারি হতে কার্যকর হয়। কার্যকর হয় কবে? 1 জানুয়ারি। 1909 সালের 1 জানুয়ারি। তো আমি বলে দিই কি কি তথ্য আপনার মনে রাখা লাগবে। সর্বপ্রথম তামাদি আইন পাস হয় 1859। সরকার কর্তৃক দায়েরকৃত মামলা তামাদি মেয়াদ কত? 60 বছর, 1871 সালে। এটাই তো। আর বর্তমানে যে আমরা তামাদি আইনটা করবো 1908 সালের 9 নং আইন, কার্যকর হয়েছে 1 জানুয়ারি 1909। এতটুকুই। তথ্যচিত্র দেখেন। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল। পদ্ধতিগত আইনের ইংরেজি প্রতিশব্দ হলো প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়, আর সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় 1862 সালে। এটা একটু মনে রাখেন। মানে সর্বপ্রথম যেটা পাস হয়েছে 1859 সালে, সেটা কার্যকর হয়েছে কত সালে? 1862 সালে। আর এই যে 1908 সালের কয় আগস্ট? এই বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন 1908 সালের, এখানে একটু লেখা রাখেন 7 আগস্ট। 1900 পাস হয় 1908 সালের 7 আগস্ট। দেখছেন? 1908 সালের কয় আগস্ট? 7 আগস্ট। আর কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। পেয়েছেন? আমরা চলে এসেছি তামাদি আইনের ধারা। 29টি ধারার মধ্যে অ্যাকচুয়ালি তামাদি আইনের ধারা 29টা না, তামাদি আইনের ধারা 32টা। বর্তমানে বলবৎ আছে 29টা। কয়টা? 29টা। 29টি ধারার মধ্যে 3 থেকে 25 ধারা সমূহে তামাদি গণনা, এগুলো দরকার নাই। জাস্ট আচ্ছা একটু পড়ি তাও। তামাদি আইনের যে 29টা ধারা একটু শুনেন। তামাদি আইনের যে 29টা, মোট ধারা হলো 32টা। বর্তমানে বলবৎ আছে কয়টা? 29টা। এই 29টা ধারার মধ্যে আমরা তো জানি তামাদি আইন একটা প্রসিডিউরাল ল। এই 29টা ধারার মধ্যে দুইটা ধারা হলো সাবস্ট্যান্টিভ নেচারের, 26 আর 28। 26 আর 28 হলো তত্ত্বগত টাইপের, আর বাদ বাকি সব ধারা কি পদ্ধতিগত টাইপের। মনে রাখেন, যদি বলে যে তামাদি আইনের তত্ত্বগত ধারা কোন দুইটা? 26 আর 28। আর পদ্ধতিগত বাদ বাকি সব। বাদ বাকি সব। এই যে দেখেন 29টি ধারার মধ্যে 3 থেকে 25 ধারা সমূহে তামাদি মেয়াদ গণনা, তামাদি মেয়াদ গণনার পদ্ধতি, যেমন কোন সময় বাদ দিয়ে কোন সময় যোগ করে তামাদি গণনা করতে হবে, তামাদির জন্য নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করলে তার ফলাফল, তামাদি বিলম্ব মওকুফ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা চলে আসি তামাদি আইনের তফসিল। তো তামাদি আইনের প্রথম তফসিলে, তার আগে এই তফসিলের উপর একটু লেখেন। মোট তফসিল 3টি, বাতিল 2টি।
একটু লিখে রাখেন, মোট তফসিল 3টি। বাতিল কয়টা? দুইটা। দুইটা। মোট ধারা কয়টা? 183টা। মোট ধারা 32টা। কার্যকর কয়টা? 29টা। তামাদি আইনের প্রথম তফসিলে ফার্স্ট শিডিউলে মকদ্দমা, আন্ডারলাইন করেন, মকদ্দমা, আপিল এবং আবেদন দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করছে প্রথম তফসিলে। তফসিল তো মোট 3টা না? তাহলে প্রথম তফসিলে মামলা, আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করছে। প্রথম তফসিলে গোল দিবেন মোট 183টা অনুচ্ছেদ বলবৎ আছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইনের মোট তফসিল কয়টা, বলবৎ আছে কয়টা? একটা। প্রথম তফসিলে মামলা, আপিল এবং আবেদনের জন্য সময়সীমা সংক্রান্ত কয়টা অনুচ্ছেদ আছে? 183টা। এখন দেখেন এক নজরে তামাদি আইন ধারা 29টি, বাতিল কয়টা? 3টি। নিচে একটু লেখেন মোট ধারা 32টি, একটু লিখে রাখেন মোট ধারা 32টি। পাইছেন? তফসিল দেখেন, তফসিল বর্তমানে কার্যকর আছে কয়টা? একটা। এই তফসিলে অনুচ্ছেদ আছে কয়টা? 183টা অনুচ্ছেদ 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ দেখেন 1 থেকে 149 অনুচ্ছেদ মকদ্দমার মেয়াদ। মকদ্দমা হলো কোন মকদ্দমা? দেওয়ানি মামলা। শোনেন, তামাদি আইনে ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ নাই। আবারও বলে দেখি, তামাদি আইনে ফৌজদারি মামলা দায়েরের কোনো তামাদি মেয়াদ নাই। কেন নাই? কারণ ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন, মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। অর্থাৎ মূল ফৌজদারি মামলা আজকে যদি ঘটনা ঘটে 100 বছর পরেও মামলা হতে পারে, কিন্তু দেওয়ানি মামলা দায়েরের তামাদি মেয়াদ আছে। তাহলে দেওয়ানি মামলা কতদিনের মধ্যে করতে হবে সেই বিষয়টা আছে 1 থেকে 149 অনুচ্ছেদ। তো যদি বলে যে মামলা দায়েরের, মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ বলছে কত অনুচ্ছেদে? 1 থেকে 149। কোন ধরনের মকদ্দমা, দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানি। তারপরে দেখেন অনুচ্ছেদ 150 থেকে 157 আপিলের মেয়াদ। 150 থেকে 157তে কি? আপিল। এই আপিলের পাশে একটু লিখে রাখেন যে দেওয়ানি ফৌজদারি উভয় আপিল। এই আপিলটা কি? দেওয়ানি ফৌজদারি উভয় আপিল। তারপরে দেখেন দরখাস্তের মেয়াদ 158 থেকে 183। দরখাস্তর মেয়াদ আছে 158 থেকে 183। তাহলে এটা আমার মনে রাখতে হবে। তামাদি আইনের প্রথম তফসিলে অনুচ্ছেদ কয়টা? 183টা। মকদ্দমা সম্পর্কে বলছে কত? 1 থেকে 149। আপিল সম্পর্কে বলছে কত? 150 থেকে 157। আবেদন সম্পর্কে 158 থেকে 183। এখানে একটু নিচে বা আশেপাশে লিখে রাখেন যে তামাদি আইনের সর্বশেষ সংশোধনী 2004, মানে তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে এটা লেখেন। তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে 2004 সালে। তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে 2004 সালে। বুঝছেন? যদি বলে আমরা যে সাক্ষ্য আইন শেষ করলাম, সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী কত সাল? 2022। সুনির্দিষ্ট প্রতীক আইন কত সাল? 2004। দণ্ডবিধি কত সাল? 2004। দণ্ডবিধিও 2004। দেওয়ানি কার্যবিধি 2025। ফৌজদারি কার্যবিধি 2025। ফৌজদারিও 25। আর এই যে যে তামাদি আইন আর সুনির্দিষ্ট, এই দুইটা হলো 2004। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় 1859 সালে। দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। আমি একটু
আহ তামাদিও যেরকম আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন, দেওয়ানিতে পড়ছিলাম রেস জুডিকাটাও আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। এখন তামাদি কেন আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন, এটা একটু ব্যাখ্যা দিই। ধরেন একটা মামলার যে কারণ উৎপত্তি হয়, কারণের উৎপত্তি হওয়ার পর থেকেই তো মামলাটা করার তামাদি মেয়াদ গণনা শুরু হয়। তাহলে কোন মামলার যে কারণ উৎপত্তি হলো, এটা হলো ঘটনাগত প্রশ্ন। আমি শাকিলের কাছে 10 লাখ টাকা পাই, শাকিল বলল যে স্যার আপনার টাকা আমি দিব না। উনি যে বলল দিব না, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা আমি মামলা, আমার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো যেদিন বললে দিব না, এই এটা হলো ঘটনাগত প্রশ্ন। বুঝছেন? আর অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। তাহলে 3 বছরের মধ্যেই আমাকে মামলাটা করতে হবে, এটা হলো ঘটনা আইনগত প্রশ্ন। তাহলে যে কারণের উপর ভিত্তি করে আমি মামলাটা করব সেটা হচ্ছে কি, ঘটনাগত। আর কত দিনের মধ্যে মামলাটা করব এটা হলো কি, আইনগত। আইনগত। এই কারণে তামাদি আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন। সেম কথা প্রযোজ্য রেস জুডিকাটার ক্ষেত্রেও। রেস জুডিকাটাও আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। নির্মল সোনা, বলেন তো রেস জুডিকাটা কাকে বলে? একই পদ্ধতির ভিতর একই বিষয় দিয়ে একটা মামলা একবার তুলনা থাকলে পরবর্তীতে ওই ওই সবকিছু একই পক্ষে একই সবকিছু পরবর্তীতে মামলা দেখবে জানেন। ওনার কথা কি হয়েছে? কোথায় ভুল গেছে বলেন। রেস জুডিকাটার ক্ষেত্রে প্রথম মামলা নিষ্পত্তি হয়ে যায়, আর পরবর্তী মামলা যদি করে তাহলে খারিজ হয়ে যাবে। জি। আর উনি যেটা বলছে ওটাই রেস সাবজুডিস। প্রথমটাও চললে দ্বিতীয়টাও চললে হবে রেস সাবজুডিস। যাই হোক, আমরা সামনে আবার পড়বো, আপনাদের চিন্তিত হওয়ার মতো কিছু নেই। এখানকার 8 নং প্রশ্নটা দেখেন। মকদ্দমা আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনে ড্যাশ হয়ে উল্লেখ আছে কত তফসিলে? প্রথম তফসিলে। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি তামাদি আইন এবং কিছু মৌলিক বিষয়, যে ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এবং যে ক্ষেত্রে প্রযোজ্য না। দেওয়ানি মামলায় দেখেন তামাদি আইন 1908 শুধুমাত্র দেওয়ানি কার্যক্রমে এবং দেওয়ানি মূল মকদ্দমা, সুট। দেওয়ানি মূল মামলারে সুট বলে, আন্ডারলাইন করেন, সুট। দেওয়ানি মূল মামলা হলো যে মামলাটা আপনি সর্বপ্রথম আদালতে করেন, ওটারে বলে সুট। তাহলে তামাদি আইন দেওয়ানি কার্যক্রমে, যেমন দেওয়ানি মূল মকদ্দমা, আপিল, রিভিউ, আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তামাদি আইন দেওয়ানি সকল ক্ষেত্রে প্রযোজ্য, সাফ কথা। অপরদিকে ফৌজদারির ক্ষেত্রে যদি দেখেন, ফৌজদারি মামলায়, ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, ফৌজদারি মামলা না, উত্তর হবে কি, ফৌজদারি মূল মামলা। কিন্তু কিছু বিশেষ ফৌজদারি কার্যক্রম যেমন ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বুঝতে পেরেছেন? তো এখন আমরা একটা মজার বিষয় দেখি, দেখেন, সেটা হলো যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। ল অফ লিমিটেশন বার্স এ রেমেডি নট এ রাইট। বলতেছে যে আমরা জানি যে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ বলতে 1 থেকে 149 অনুচ্ছেদ না? অর্থাৎ একটা দেওয়ানি মামলা কতদিনের মধ্যে দায়ের করতে হবে সেই সময়সীমা বলে দিছে 1 থেকে 149 অনুচ্ছেদে। এখন আপনি যদি 1 থেকে 149 অনুচ্ছেদে ধরেন একটা মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 বছর, কারণ উদ্ভবের 1 বছরের মধ্যে যদি আপনি মামলাটা না করেন, তাহলে 1 বছর শেষ হয়ে গেলে পরে যদি আপনি মামলা করেন, আপনার মামলা আদালত খারিজ করে দিবে, বলবে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করেন নাই। বুঝেন কিনা? বাট এখানে বলতেছে যে নির্দিষ্ট সময় শেষে আপনি যদি মামলা দায়ের করতে না পারেন, মানে মামলা দায়ের যদি আপনি করেন নির্দিষ্ট সময় শেষে গিয়ে, আপনার মামলা তো খারিজ করে দিবে। তাহলে এটা আপনার প্রতিকারে পারিত করছে, আপনি আর কোনো প্রতিকার পাইতেছেন না, কিন্তু আপনার অধিকার থেকে যাবে। এখন প্রশ্ন হলো স্যার, প্রতিকারই যদি বাড়িতে হয়ে যায়, মানে আমি যদি মামলাই না করতে পারি, মামলাই খারিজ হয়ে যায়, তো অধিকার থেকে আমার লাভ কি? এটা আসে না। অধিকার থেকে লাভ কি? অধিকার থেকে লাভ হলো মনের সান্ত্বনা যে আমার অধিকার আছে। আচ্ছা, ব্যাখ্যা দিই। মনের সান্ত্বনা না, অধিকার খাটানোর জায়গা যদি পান তাইলে অধিকার খাটাইতে পারবেন। জায়গা লাগবে, সব জায়গা তো আপনি অধিকার খাটাইতে
পারবেন না। জায়গাটা কেমনে, আমি একটা উদাহরণ দেই। সেটা হলো, একজন ব্যক্তি, করিম নামের একজন ব্যক্তি ধরেন, সে একটা দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করছে, 600 টাকার মালামাল ক্রয় করছে। এখন 600 টাকার মালামাল ক্রয় করার পর দোকানদার টাকা চাই রেগুলার, আজ দেই কাল দেই দেবো দেবো করে, সে বললো যে ভাই তোমার 600 টাকা আমি দিতে পারবো না। তাহলে 600 টাকা সে যেদিন বললো দিতে পারবো না, এটা হলো 2021 সাল। তাহলে দোকানদারকে মামলা করতে হবে 22, 23, 24, ওই 600 টাকা আদায়ের জন্য দোকানদারকে মামলা করতে হবে 3 বছরের মধ্যে। তো দোকানদার খাতায় লিখে রাখছে যে আরিফের কাছে 600 টাকা পাই, সে দিবে না বলে গেছে, এবং মাত্র 600 টাকা, তো এই 600 টাকার জন্য 3 বছর শেষ হয়ে গেছে, 22, 23, 24, 3 বছর শেষ। দোকানদার কোনো মামলা টামলা কিছু করে নাই। বলেন তো, 3 বছর শেষে দোকানদার যদি মামলা করে, সে কোনো প্রতিকার পাবে? পাবে না, কিন্তু তার অধিকার আছে। এখন বলেন স্যার অধিকার কেমনে খাটাবো? হ্যাঁ, খাটাবেন এমনে। 3 বছর পরে ওই লোক আবার ওই দোকানদারের কাছে আসছে, আইসা বলতেছে যে ভাই আমারে অমুক 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 জিনিস দাও, আর আজকে আমি টাকা দিয়ে কিনবো, সমস্যা নাই, এতে টাকা আছে, নগদ টাকা। সরকার পরিবর্তন হয়েছে, তখন টাকা ছিল না, এখন না হয়েছে। তো এখন সে 600 টাকার জিনিস আবার নিছে, নেওয়ার পরে এসে দিলাম যে না, ওই যে 600 টাকা কসকসের নোট তোমারে দিয়ে দিলাম। তো সে দোকানদার করছে কি, এই 600 টাকা ওই যে আগের যে 600 বাকি ছিল ওই বাবদ লিখে নিছে, যে আগের যে 600 বাকি ছিল সেই বাবদ এটা পরিশোধ, বা সেই বাবদ এটা ধরে নেওয়া হলো। আর নতুন করে করিমের কাছে বকেয়া রইল কত টাকা? 600 টাকা। তাহলে এই যে আপনি অধিকার খাটানোর জায়গা পাইলেন এবং অধিকার খাটাইলেন, তাহলে নতুন করে তার কাছে আপনি পাইতেছেন কত? 600 টাকা। এই কারণে বলছে যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকার কিন্তু অধিকারকে না। তবে অবশ্যই আপনার অধিকার খাটানোর কি পাওয়া লাগবে? সুযোগ পাওয়া লাগবে। এখন যদি ও জীবনে দোকানদারের কাছে না আসতো, তাহলে অধিকার খাটানোর সুযোগ পেতেন? পেতেন না। বুঝতেন উদাহরণ? লিখিত পরীক্ষায় সেম প্রশ্ন আসে যে ল অফ লিমিটেশন বার্স এ রেমেডি নট এ রাইট। প্রতিকারকে বারিত করে, অধিকারকে বারিত করে না। তবে এখানে একটু স্টার্ট দিয়ে নিচে লেখে রাখেন যে 26 ও 28 ধারা, 26 ও 28 ধারা, 26 ও 28 ধারা অধিকার ও প্রতিকার উভয়ই বারিত করে। 26 ও 28 ধারা অধিকার ও প্রতিকার উভয়ই বারিত করে, মানে এই দুইটা ধারা অধিকার তো বারিত করেই, প্রতিকারেও বারিত করে। অনেকে বারিত শব্দটা বুঝেন না। বারিত মানে হলো নিষেধ, বাদ দেওয়া। বারিত আইনের কিছু শব্দ আছে বারিত। ধরেন আইনের ভাষাগুলা সবসময় একটু পেঁচানো। ধরেন যে কথা বললো যে আমি ভাত খাবো না, এত দ্বারা সংশ্লিষ্ট জানানো যাইতেছে যে বিশেষ সমস্যার দরুন আমি আজকে ভাত খাওয়া থেকে বারিত হব, ভাত খাবো না। এক কথা বললে হয়ে যেত, বাট আপনি একটু স্টাইল করে এটা। তো এজন্য বাড়িতে অনেকে বুঝেন না, বাড়ি তোর ইংরেজি বার বা প্রতিশব্দ যদি বলেন নিষেধ করা, নিষেধ আছে, নিষেধ। আপনাকে ক্লাস করা থেকে বাড়িত করা হলো মানে কি? বাদ দেওয়া হলো, মানে ক্লাস আপনি আর যোগদান করতে পারবেন না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়? মূল ফৌজদারি মামলায়। এখানে আপনারা একটা নোট পাবেন, একটু ধৈর্য ধরেন, আমি দিই। ওই এমসিকিউ পরীক্ষায় এখান থেকে এই সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা দেখেন, যে তামাদি আইনের 2-এর 1 ধারায় সুট বলতে অন্তর্ভুক্ত হবে না, মানে মূল মামলা বলতে কি কি বোঝাবে না? আপিলও বোঝাবে না, আবেদনও বোঝাবে না, জারির আবেদনও বোঝাবে না, উপরের কি বলেন সবগুলো। তো আমি আপনাদের যে এডিশনাল পেজটা দিয়েছি, এই পেজটা একটু হাতে নেন, এটা আমরা একটু পড়বো। যে প্রতিটা আইনের একটা সংজ্ঞার ধারা থাকে, তামাদি আইনের সেই ধারাটা হলো 2 ধারা। 2-এর 1-এ দেখেন দরখাস্তকারী বা অ্যাপ্লিকেন্ট, 2-এর 2-এ দেখে বিনিময় পত্র, এটা গুরুত্বপূর্ণ, 2-এর 2টা মনে রাখতে হবে।
বিনিময় পত্র বলতে হুন্ডি বা চেক বোঝায়। হুন্ডি বা চেক, পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিনিময় পত্র বলতে কি বোঝায়, হুন্ডি বা চেক নাকি হুন্ডি এবং চেক। হুন্ডি এবং চেক হুন্ডি এবং এবং চেক। 2-3 মুসলেকা, 2-4 বিবাদী, 2-5টা গুরুত্বপূর্ণ ব্যবহার সত্য বা ইজমেন্ট। তাহলে আপনি মনে রাখবেন 2-2 আর কত, 2-5। ব্যবহার সত্য বলতে এমন অধিকার বোঝায় যা কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি। এই লাইনটা আন্ডারলাইন করেন, যা কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি। যা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সত্তাধীন জমির কোনো অংশ বা কোনো ফসল বা জমিতে সংযুক্ত কোনো কিছু নিজের লাভের জন্য অপসারণ ও ব্যবহার করার অধিকার লাভ করে। সো ব্যবহার সত্য হলো, দীর্ঘদিন যদি আপনি একজনের জমির উপর দিয়ে হাঁটেন, একটানা 20 বছর যদি হাঁটেন, এটা সুখাধিকার হয়ে যায়। সরকারি জমি হলে 60 বছর। তবে এটা চুক্তিগত হইলে হবে না। চুক্তিতে যদি লেখা থাকে যে তুমি আমার জমিতে 30 বছর হাঁটবা, তাহলে 30 বছর হাঁটলেও সুখাধিকার হবে না। তাহলে হাঁটতে হবে ন্যাচারালি। আপনি একজনের জায়গার উপর দিয়ে হাঁটতেছেন, সে কোনো বাধা দেয় নাই, হাঁটতেছেন, এরকম হাঁটবেন, জায়গা দিয়ে হাঁটতে পারেন, পুকুরে গোসল করতে পারেন, পুকুরে মাছ ধরতে পারেন। এই সবগুলো হইতে হবে একটানা কত বছর, সরকারি হইলে 60 আর বেসরকারি হইলে 20। বাট এটা কি গত হবে না, চুক্তিগত হবে না। 2-6 বলতে ফরেন কান্ট্রি বলতে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশকে বোঝায়। 2-7 দেখেন সরল বিশ্বাস, এটা মনে রাখতে হবে, গুড ফেইথ। সরল বিশ্বাস বলতে যথাবিহিত যত্ন, ডিউ কেয়ার এবং মনোযোগ, অ্যাটেনশন সহকারে কোনো কাজ না করা হয় তবে তা সরল বিশ্বাসে করা হয়েছে বলে বোঝাবে না। মানে হলো, আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজে যদি আপনার যথাবিহিত যত্ন, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন না থাকে, ধরে নিয়ে হবে ওখানে আপনার সরল বিশ্বাস নাই। আর একটা কাজ আপনি যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে করছেন, বাট তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এখানে ধরে নেওয়া হবে সরল বিশ্বাস ছিল। তাহলে সরল বিশ্বাসের দুইটা উপাদান কি কি, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, যথাবিহিত যত্ন এবং কি বলেন, মনোযোগ। এছাড়া দণ্ডবিধি 1860-এর 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাহলে সরল বিশ্বাস দুই জায়গায় আছে, তামাদির আছে 2-7, 2-7, দণ্ডবিধির আছে 52, 2-8 বাদী, 2-9 অঙ্গীকার পত্র, 2-10টা গুরুত্বপূর্ণ, 2-10। তাহলে 2-2, 2-5, 2-7, আর একটা হলো 2-10। এই চারটা মনে রাখতেই হবে। মকদ্দমা বা সুট বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না। দেওয়ানি মামলা বলতে আপিলও বোঝাবে না, দরখাস্ত বোঝাবে না। সবশেষে দেখেন ওসি বলতে 2-11, ওসি বলতে বেনামদার। ওসি টেসি দরকার নাই, আপনি চারটা মনে রাখবেন, সময় কম, যেগুলো মনে না রাখলেই নয় এগুলা 2-2, 2-5, 2-7 আর কত, 2-10। ঠিক আছে। আর এখানে আমরা চলে আসি 4 নং প্রশ্নটা দেখেন। 4 নং, যে ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? এজাহার দায়ের, চার্জশিট, চার্জ গঠন, ফৌজদারি আপিল। ফৌজদারি আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। 8 নম্বর প্রশ্নটা দেখেন, সুখাধিকার বলতে পান না, পাইছেন আপনারা বইতে, ওই কাগজে খুঁজলে তো পাবেন না। সুখাধিকার বলতে কোন অধিকার অন্তর্ভুক্ত হবে না, চুক্তি হতে সৃষ্ট অধিকার। আপনারা যারা বই পড়েন, নতুন পুরাতন যারা আছেন, তারা যখন পড়তে যান বাসায়, আপনার কি এই ফিল হয় যে এই ধারা থেকে এই প্রশ্নটা আসতে পারে, বা এই ধারা থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে, এরকম ধারণা কি মাথায় এখনো আসছে কিনা, নাকি এমনি খালি পড়ে যান? একটা ধারা পড়লে, যে এই যে সুখাধিকার যে পড়লাম, ওই জায়গায় এই যে দেখেন, একটু আগে বলছিলাম যে চুক্তি হতে সৃষ্ট অধিকার, এই দেখেন সুখাধিকার বলতে কোন ধরনের অধিকার অন্তর্ভুক্ত হবে না, উত্তর কি, চুক্তি হতে সৃষ্ট অধিকার। 9 নম্বর দেখেন, তামাদি আইনের অধীন বিল অফ এক্সচেঞ্জ বলতে কি অন্তর্ভুক্ত হবে, কি কি, চেক এবং আমরা চলে আসি পরে, পরবর্তীতে 3 ধারা। ধারা 3, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা ইত্যাদি খারিজ। আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা ইত্যাদি খারিজ। আমরা
একটু আগে পড়ছি যে তামাদি আইনের প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে কয়টা? 183টা। 183-র এক থেকে 149 পর্যন্ত আছে মামলা দায়ের তামাদি মেয়াদ। 150 থেকে 157 আছে আপিল। 158 থেকে 183 হলো কি আছে না ভাই? তাহলে এখানে জাস্ট বলা আছে যে একটা মামলা কতদিনের মধ্যে করতে হবে, একটা আপিল কতদিনের মধ্যে করতে হবে, একটা দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে। আপনি 1 থেকে 183-তে যে মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে যদি কোনো মামলা আপিল দরখাস্ত দায়ের না করেন তাহলে তামাদি আইনের 3 ধারায় বলছে আপনার মামলা আপিল বা দরখাস্ত খারিজ করে দিবে আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে মামলা আপিল বা দরখাস্ত খারিজ করতে দিতেই বাধ্য, দিতেই বাধ্য। তাতে প্রতিপক্ষ এসে আপত্তি করুক বা না করুক। লিজন অধিকারী একটা মামলা করছে, মামলা করার তামাদি মেয়াদ ছিল 3 বছর, উনি মামলা করছে 4 বছর পর। মামলাটা করছে লালন সাহেবের বিরুদ্ধে, তাহলে এই মামলার বাদী লিজন। এখন লালন আইসা আপত্তি করুক বা না করুক, আদালত যদি দেখে যে তামাদি মেয়াদ শেষ তাহলে মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। এই জায়গায় লালন এসে আপত্তি করতেও পারে, লালনের আপত্তি শুনে এই জায়গায় বাধ্যতামূলক না। এই হলো 3 ধারার মূল কথা। নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে যদি মামলা আপিল দরখাস্ত দায়ের করা হয় আদালত খারিজ করে দিতে বাধ্য, নাকি বাধ্য? বাধ্য না, বাধ্য। প্রথম স্টেজে করতে পারে, ইচ্ছা করলে পরে যদি প্রমাণ সাপেক্ষ হয় পরেও করতে পারে। হ্যাঁ। তো তাহলে তাহলে এখানে একটা বিষয় দেখেন যে আমরা প্রথম তফসিলে কয়টা বিষয় তামাদি মেয়াদ আছে? 3টা বিষয়। মকদ্দমা, আপিল আর কি দরখাস্ত না? তাহলে 3 ধারার বিষয় 3টা: মকদ্দমা, আপিল, দরখাস্ত। মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে, আপিল নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে, দরখাস্ত নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে কি করে দিবে? এই যে আসেন পড়ি। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 3 ধারায় তামাদি মেয়াদ শেষে মকদ্দমা, আপিল বা দরখাস্ত দায়েরের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 ধারার মূল কথা হলো তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা, এই যে দেখেন, মকদ্দমা, আপিল বা দরখাস্ত কি হবে? খারিজ হবে। তামাদি আইনের প্রথম তফসিলের 1 থেকে 183 অনুচ্ছেদ উল্লেখিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি, এটা বলতেন, বিবাদী পক্ষ যদি তামাদি প্রশ্ন উত্থাপন নাও করে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে 3 ধারায় মামলা খারিজ করবে কি বিবাদীর আবেদনের ভিত্তিতে, নাকি বিবাদী আবেদন করতেও পারে নাও পারে, তবু উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে। 3 ধারার এই বিধান তামাদি আইনের 4 থেকে 25 ধারার বিধানাবলী সাপেক্ষে প্রযোজ্য হবে। এটা বলবেন, বলবে যে 3 ধারায় যে খারিজ করে দিবে কত ধারার বিধানাবলী সাপেক্ষে, এটা মনে রাখতে হবে, 4 থেকে 25। বুঝছেন? তাহলে এই যে দেখেন 3 ধারায় বলা আছে 4 থেকে 25 ধারায় বর্ণিত বিধানাবলী সাপেক্ষে প্রথম তফসিলে এতদ উদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর প্রত্যেকটি রুজুকৃত মকদ্দমা, আনীত আপিল, দাখিলকৃত দরখাস্ত খারিজ হবে যদিও বিবাদী পক্ষ তামাদি আত্মপক্ষ হিসেবে দাবি করে। তাহলে 3 ধারায় কয়টা বিষয়? দেখেন 3 ধারা অনুযায়ী নিম্নলিখিত 3টি বিষয়। 3টি বিষয় কি কি? মামলা, আপিল আর কি আবেদন বা দরখাস্ত। এখন একটা বিষয় জানতে স্যার হবে। স্যার হ্যাঁ বলেন। স্যার রিভিউ আর রিভিশন করা যাবে? ভাই, রিভিউ রিভিশন আবেদন পত্রের মধ্যে পড়ে, বুঝছেন? জি স্যার। রিভিউ রিভিশন যদি আরো অন্য কিছু থাকে এই সবগুলো পড়বে কোন ক্যাটাগরিতে? আবেদন বা দরখাস্ততে। আচ্ছা, তো এখন মকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে নিশ্চিত হবে, এটা এখানে একটু বোঝার বিষয় আছে যে 3 ধারা অনুসারে কোনো মকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে বিবেচিত হবে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট আর্জি দাখিল করা হয়। একটু শুনেন, একটা দেওয়ানি মামলা দায়ের করতে হলে সরাসরি বিচারকের কাছে দায়ের করে না, দেওয়ানি মামলা দায়ের করে আদালতের প্রধান কর্মকর্তা বা কেরানি সেরেস্তাদারের কাছে। সেরেস্তাদার, তাহলে সেরেস্তাদারের কাছে দিচ্ছেন মানে আর্জি দাখিল করা হয়েছে বলে বিবেচিত হবে। নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে নিঃস্বভাবে মকদ্দমা করার অনুমতির জন্য দরখাস্ত করা হয়। নিঃস্ব ব্যক্তি যার মোট সম্পত্তি আছে মাত্র কয় টাকা? 5,000 টাকা। এটুকু মনে রাখলেই হবে, আর এই জায়গায় আমরা পড়বো না।
জেনে রাখা ভালো, এই জায়গায় জেনে রাখা ভালো এই পয়েন্টটা দেখেন, 3 ধারার বিধান আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। কি বলেন? বাধ্যতামূলক। লাস্টের পয়েন্টটার আগের পয়েন্টটা দেখেন, নির্ধারিত তামাদি মেয়াদ পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাড়াতে বা কর্তন করতে পারে না। পাইছেন? 3টে স্টার দেন, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। নির্ধারিত তামাদি মেয়াদ পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাড়াতে বা কর্তন করতে পারে না। দুই পক্ষ এসে বলতেছে যে অর্ডার, আমার বাদী তো মামলা করবে, ওর তামাদি মেয়াদ শেষ 7 দিন, আমি বিবাদী, আমার কোনো আপত্তি নাই, আর কয়দিন তামাদি মেয়াদ বাড়াই দেন। আইনে নাই, তাতে কি হয়েছে? আমি অনুমতি দিলাম, হবে না। আইনে যা আছে তো আছে, আপনার অনুমতিতে কিছু, আপনার সম্মতিতে কিছু যায় আসে না। বুঝছেন? তাহলে আমরা সময় অল্প, আবার মনেও রাখতে হবে। কি কি মনে রাখবেন? 3 ধারায় কয়টা বিষয় খারিজ করে? 3টি। মামলা, আপিল, দরখাস্ত। নির্দিষ্ট সময় শেষে দায়ের করলে খারিজ করবে, এটাই আদালতের জন্য বাধ্যতা। বুঝছেন? বিবাদী এসে আপত্তি করুক বা না করুক। কত ধারার বিধানাবলী সাপেক্ষে? 4 থেকে 25। 4 থেকে 25, কথা শেষ। 3 ধারার। আমরা 4 ধারায় আসি। ধারা 4, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে, আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে। ধরেন আপনি একটা মামলা করবেন, মামলা করার তামাদি মেয়াদ 6 মাস। আজ করবেন, কাল করবেন, করতে করতে যে কোনো কারণে করেন নাই, সর্বশেষ যেদিন করতে গেলেন ওই দিন পড়ে গেছে শুক্রবার, তাহলে কি হবে? এই এই সমাধান দিছে 4 ধারায়। আচ্ছা দেখেন, তাহলে একটা মামলা, আপিল বা দরখাস্ত আপনি সর্বশেষ যেদিন দায়ের করবেন ওই দিন যদি ছুটির দিন হয়, তাহলে 4 ধারায় বিধান করে দিছে পরবর্তী যেদিন খুলবে আদালত সেই দিন হবে শেষ দিন। তাতে পরবর্তী দিন যদি 7 দিন পরেও হয়, 7 দিন পরই হবে শেষ দিন। বুঝতে পারছেন? এটাও 4 ধারার মূল কথা। ছুটির দিন হলে এর আগের দিন যদি খোলা থাকে, আগের দিন করা যাবে না। কবে? আগের দিন করলে তো করলেনই, কিন্তু আগের দিন শেষ দিন ধরা যাবে না। যদি শেষ দিন ধরেন করছে 1 মে, 1 মে তো সরকারি ছুটি, তাহলে 1 মের পরে যেদিন আদালত খোলা থাকবে সেই দিন দায়ের করা যাবে। 4 ধারার একটা ছোট্ট ব্যাখ্যা আছে, সেটা হলো যে দেওয়ানি মামলায় একটা মাঝে মাঝে প্রশ্ন আসে যে দেওয়ানি মামলা আদালত খোলা কিন্তু বিচারক ছুটিতে, তাহলে কি 4 ধারা বিধান প্রযোজ্য হবে কিনা? বিচারক ছুটিতে থাকা যা থাক এটা ব্যাপার না, আদালত খোলা থাকলেই মায়ের মামলা দায়ের করা যাবে। কারণ দেওয়ানি মামলা বিচারকের কাছে দায়ের করে না, দেওয়ানি মামলা দায়ের করে ফেরেশতাদের কাছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু পড়ি। 4 ধারা যেরকম, 3 ধারা যেরকম 3টা বিষয়, 4 ধারাও হুবহু 3টা। কোন মকদ্দমা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ যে ক্ষেত্রে আদালতের, আন্ডারলাইন করবেন, বন্ধের দিন অতিবাহিত হয় সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মকদ্দমা, আপিল বা দরখাস্ত রুজু করা যেতে পারে। যেদিন আদালত পুনরায় খুলবে আনয়ন করা যেতে পারে বা দাখিল করা যেতে পারে। কি বলে? প্রযোজ্যতা দেখেন, প্রযোজ্যতা 4 ধারা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা দেখেন, মামলা, আপিল, আর একটা কি? আবেদন করতে। বলেন তো এটা কি মামলা? এটা অবশ্যই হতে হবে দেওয়ানি আইন। বুঝছেন? আমরা এখানে 2টা উদাহরণ আছে, পরের উদাহরণটা আমরা পড়বো। দেখেন পরের উদাহরণটা পড়ি। ধরুন একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করার নির্ধারিত তামাদি মেয়াদ ছিল 15/10/2020, মানে অক্টোবর মাসের 15 তারিখ। বুঝছেন? সর্বশেষ দিন ছিল কত তারিখ? 15/10। 13/10 থেকে 17/10 পর্যন্ত বন্ধ ছিল, তার মানে 15 তারিখও বন্ধ, 17 তারিখ পর্যন্ত বন্ধ। 18/10/2020 আদালত খোলা ছিল, বাদী 19/10/2020 মোকদ্দমা দায়ের করেছে।
তার দ্বারা সুবিধা পাবে? না, পাবে না। যেদিন খোলা ছিল সেই দিনই মামলাটা দায়ের করতে হবে, 18 তারিখে। যদি বলে যে 18 তারিখে খোলা ছিল বাট বিচারক ছুটিতে ছিল, বা 18 তারিখে খোলা ছিল বাদীর মা মারা গেছে, চার ধারায় আর কোনো কিছুতে হবে না। চার ধারা হলো আদালত ছুটিই থাকতে হবে। আপনার মা মারা যাক বা অন্য কোনো বড় দুর্ঘটনা ঘটুক, তবুও এটা থামবে না। বিগত বছরের প্রশ্ন দেখেন। তামাদি আইনের তামাদি মেয়াদের পর দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে কি? মামলা খারিজ। সেম প্রশ্নটা যদি দেওয়ানি অংশে আসে তাহলে উত্তর তো আরজি নাকচ। মানে তামাদি মেয়াদের পর দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে, এটা তামাদি আইন অনুসারে উত্তর হয় মামলা খারিজ, আর দেওয়ানি কার্যবিধি অনুসারে উত্তর হয় আরজি নাকচ। এখন আপনি বলবেন স্যার ওই যে দেওয়ানি মামলা বলা আছে না যে তামাদি মেয়াদ শেষে মামলা করলে 7 আদেশের 11 বিধি অনুসারে আরজি খারিজ হয়, আরজি খারিজের আর একটা মান আরজি নাকচ। কিন্তু তামাদি আইন অনুসারে এই জায়গা হচ্ছে কি মামলা খারিজ। এখন আবার কেউ বললেন না যে স্যার এই প্রশ্ন তামাদিতে আসছে না দেওয়ানিতে আসছে, বুঝবো কিভাবে? বোঝার নিয়ম হলো যে জায়গা দেওয়ানি আছে সে জায়গা 20টা দেওয়ানি প্রশ্নই আছে, আর যে জায়গা তামাদি আছে সেই জায়গা 10টা তামাদির প্রশ্নই আছে। আচ্ছা, কি ফেরদৌস বোধহয় বুঝেন নাই? বুঝেন নাই জি স্যার, না বুঝছেন জি স্যার, কোনটা? আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন। 2 নাম্বার, করিম দখল পুনরুদ্ধার একটি মামলা দায়ের করছে। মামলা দায়েরের সময় ছিল 6 মাস। করিম 12 মাস পর মামলা দায়ের করেছে। কয় মাস পর? 12 মাস। বিবাদী পক্ষ তামাদি মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি, বিবাদী কোনো আপত্তি করে নেই। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? বিবাদী যে আপত্তি দেয় নাই, বিবাদীর আপত্তি করার দরকার আছে? করতেও পারে, নাও পারে। মামলা কি হবে? খারিজ। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেশ ধারা উল্লেখিত সাপেক্ষে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মকদ্দমা আপিল বা আবেদন খারিজ হবে। কত ধারা? এটা 3টে স্টার দিয়েন। 2 নাম্বার 3টে স্টার, গুরুত্বপূর্ণ। 4 নাম্বার 3টে স্টার। মিউট করেন, মিউট করেন। 7 নাম্বার দেখেন, তামাদি আইনের ড্যাশ তামাদি আইনের ড্যাশ নির্ধারিত তামাদি মেয়াদের দায়েরকৃত মামলা খারিজ হবে। কোন তফসিলে? প্রথম তফসিলে। ইয়ারফোন আনেন নাই তানভীর আলম খান? দেখেন, স্বজন প্রীতি। 9, 10, 11, 13, 15 নম্বর প্রশ্নটা দারুণ প্রশ্ন, একটু পড়ি দেখেন। 3টে স্টার। মকদ্দমা দায়েরে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1/1/2012, মানে শেষ দিন কবে? 1/1/2012। 30শে ডিসেম্বর 2011 হতে 5 জানুয়ারি 2012 পর্যন্ত বন্ধ ছিল। তাহলে বন্ধ এক 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 হইল 5 তারিখ পর্যন্ত তো বন্ধ। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় এবং মকদ্দমা দায়ের করতে হতো কত তারিখ? 6 জানুয়ারি 2012। কেন 6 জানুয়ারি 2012 বলেন? কারণ ওই দিন আদালত, বুঝছেন? তাহলে ইসমাইল 3 ধারার বিষয়বস্তু কি বলেন? মামলা আপনার জামাতি মাস শেষ হওয়ার পরে মামলা প্রাক মামলা খারিজ হবে, কিন্তু বাদী পক্ষ যদি সময় নেয় বাধা নাও দেয় বিবাদী মামলা খারিজ হবে, তখন আদালত তাহমিনা 4 ধারার বিষয়বস্তু কি বলেন? যদি মামলা জামাতি মেয়াদ শেষ হয়ে যায়, আদালত যদি বন্ধ থাকে, তারপর কোন দিন বন্ধ থাকে এটা বলেন? শেষ দিন। সর্বশেষ যে দিন, ওই দিন যদি বন্ধ থাকে তাহলে পরবর্তীতে যেদিন খুলবে সেদিন মামলা করা যাবে। এটা হলো 4 ধারা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। হ্যাঁ বলেন। নির্ধারিত নির্ধারিত তামাদির মেয়াদ পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাড়াতে বা কর্তন করতে পারে না, এইটা 3 ধারা। হ্যাঁ, জি স্যার।
আমরা স্যার পাঁচ ধারা। আমার হ্যাঁ, স্যার বলেন আমার বলেন। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ওই যে তামাদি মেয়াদের যেদিন শেষ দিন, ওই দিন আমি স্যার এক চেয়ারভুক্ত যে আদালত, ওই আদালতে না করে অন্য আদালতে মামলাটা আজ দায়ের করলাম স্যার। কিন্তু এই পরবর্তীতে আদালত বলল আমার মামলাটা এক চেয়ারভুক্ত আদালতে হয় নাই। তো এক্ষেত্রে আমি কি আবার তামাদি মেয়াদটা পাবো স্যার? আপনার প্রশ্নের জন্য ধৈর্য ধারণ করে থাকতে হবে, ধৈর্য ধারণ করেন। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি তামাদির বিলম্ব মওকুফ কন্ডোনেশন অফ ডিলে, ধারা 5। ইসমাইল ডিলে পিটিশনের সেই ডিলে আইছে, মানে ইসমাইলদের পড়াচ্ছিলাম তো ইসমাইল বলতেছে যে উকিল সাহেবরা শুধু বলে ডিলে পিটিশন দিতে হবে, ডিলে পিটিশন, এই সেই ডিলে পিটিশন। আচ্ছা, তো ডিলে পিটিশন হলো, এটা 3 ধারার সাথে সম্পর্কিত। শুনেন যে আমরা তো জানি যে নির্দিষ্ট সময়ের পরে মামলা আপিল দরখাস্ত করলে খারিজ করে দিবে, এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। 3 ধারা এটা বলছে না ভাই? তবে 5 ধারা এসে বলতেছে যদি আপনি নির্দিষ্ট কারণ দেখাইতে পারেন যে আপনার দেরি কিসের জন্য হলো, যৌক্তিক কারণ যদি দেখাতে পারেন, তাহলে আদালত বিলম্ব মওকুফ করলেও করতে পারে। কত ধারায়? 5 ধারায়। তবে কথা আছে, 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ মূল মামলায় যদি দেরি হয় আপনি 5 ধারার সুবিধা পাবেন না। কিন্তু আপনার আপিল করার দরকার 7 দিনের মধ্যে, আপনার টাইফয়েড হয়েছিল, আপনি 2 মাসের মধ্যে আপিল করতে পারেন নাই, আদালতে যদি চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখান, তাহলে আদালত আপনার বিলম্ব মওকুফ 5 ধারায় করলেও করতে। কিন্তু মূল মামলায় টাইফয়েডের কারণে আপনি নির্ধারিত সময়ের মধ্যে মূল মামলা করতে পারেন নাই, এই ক্ষেত্রে কিন্তু আপনি 5 ধারার সুবিধা পাবেন। বুঝতে পারছেন? তাহলে এই হলো 5 ধারার থিম। একটু যদি পড়ি দেখেন যে তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হয়। সাধারণ নিয়ম হলো কোনো আপিল, রিভিউ বা রিভিশন নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে হয়। আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি নির্দিষ্ট সময় দাখিল করতে না পারলে আদালত 3 ধারার বিধান অনুযায়ী উক্ত দরখাস্ত খারিজ করে দিতে পারে। বিলম্বে আপিল, রিভিউ বা রিভিশন বা অন্য কোনো আবেদন করার কারণে যেন উক্ত আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন খারিজ না হয়, সেই জন্য উক্ত আবেদনের সাথে গোল দিবেন 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হয়। অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে বা সময় বৃদ্ধির আবেদন করতে হয়, অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ পিরিয়ড। আপিলকারী বা দরখাস্তকারী যদি উক্ত আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার গোল দিবেন যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ ছিল, তাহলে আদালত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে পারে। এখন আপনি বিলম্ব মওকুফের আবেদন, এটা আপনি কিন্তু বাধ্যতামূলক না, মানে আপনি জাস্ট চাইতে পারেন, মঞ্জুর করার মালিক কিন্তু আদালত। তো নিচে চলে আসেন, দেখেন কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। 3টে স্টার দেন। 5 ধারার টাইটেল কিন্তু এটাই, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। আপনার কত সংস্করণ বই? আপনার কত সংস্করণ? পঞ্চম, পঞ্চম। না, দরকার নাই, যা আছে থাক। দেখেন আপনি জাস্ট ওই যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস এটা লিখে নিয়েন, বই কেনার দরকার নাই। দেখেন তাহলে 5 ধারায় যেটা আমার মনে রাখতে হবে, 5 ধারায় 5টা বিষয়, 5টা বিষয় দেখেন, এটা মনে রাখেন, এটা আছে আপনার বইতে 5টা বিষয়। আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের আবেদন, রিভিশনের দরখাস্ত, অন্য কোনো আবেদন যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়। 3 ধারা 3টে বিষয়, 5 ধারা 5টা বিষয়, 4 ধারা কয়টা বিষয়? 4 ধারায় ও 3টা। এখন কেউ বলেন না যে স্যার 4 ধারায় 4টে করলেই তো মনে থাকতে সুবিধা হতো। তাহলে আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউর আবেদন, রিভিশনের দরখাস্ত, অন্য কোনো আবেদন যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়, এই 5টা ক্ষেত্রে আপনি 5 ধারার সুবিধা পেতে পারেন। এখন বিলম্বের যথেষ্ট কারণ, এটা একটু দেখেন। সাফিসিয়েন্ট কজ ফর ডিলে, 1 নাম্বার দেখেন, সরি, 5 ধারার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে আপিল বা আবেদন তফসিলে উল্লেখিত সময়ের মধ্যে দাখিল না করার যথেষ্ট কারণ ছিল। কি কি যথেষ্ট কারণ হতে পারে দেখেন? মামলা দায়ের পর আইনে পরিবর্তন, পক্ষগণের অসুস্থতা, পক্ষগণের কারাবাস, দারিদ্রতা বা অর্থের অভাব,
যে ক্ষেত্রে পক্ষ সরকারি কর্মকর্তা অশিক্ষিত বা অজ্ঞতা সাধারণ অবহেলা এটা কাটেন। অবহেলা থাকলে জীবনেও আপনারা বিলম্ব মওকুফ করবে না। অবহেলা বা গাফিলতি, অবহেলা কাটেন, কাটছেন, আইনজীবীর ভুল ইত্যাদি। বুঝছেন? এখানে একটা মামলা রেফারেন্স আছে, যার বইতে নাই সমস্যা নাই, জাস্ট আলোচনা শুনেন। আকুব আলী বনাম ফুলচাঁদ 12 বিএলডি। এই মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিল। যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেনি, তবুও দরখাস্তকারী সরল বিশ্বাস এবং সন্তোষজনক উপায়ে তার দরখাস্ত দায়ের 350 দিন বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারায় হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে দরখাস্তকারী 350 দিনের বিলম্ব মওকুফ করেছিল। এটার অর্থ কি? উনি একটা আপিল করতে ধরেন 350 দিন দেরি করতে, এখন আদালত এসে আপিলের দরখাস্ত দিচ্ছে, আদালত বললো যে আপনার আপিলের তো তামাদি মেয়াদ শেষ, এর অন্যার আমার কারণ আছে। কি হয়েছে? আমি জন্ডিসে আক্রান্ত ছিলাম, ওনার কোনো সার্টিফিকেট নাই, তাও উনি আদালতে ব্যাখ্যা দিয়ে সন্তুষ্ট করছে। বলছেন যে হরশিদ বেলা কবিরাজ, উনি সার্টিফিকেট কোন জায়গা থেকে দিবে? আখের রস টস বিভিন্ন কিছু খাওয়াইছে, দরকার হলে কয়েকজনে নিয়ে আসছি, শুনেন। তা এইগুলা দিয়ে টিয়া প্রমাণ হয়েছে যে না ঠিকঠাক আছে। আচ্ছা দেখেন, একজন বলছেন যে আমাদের কোর্টে জন্ডিসই চলে সব সময়। আচ্ছা যাই হোক, এখন যে বিষয়টা আমার এই জায়গায় জানতে হবে যে 5 ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য না, দেখেন এটা গুরুত্বপূর্ণ। মূল মকদ্দমার ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যায় না, মকদ্দমার ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যায় না। মকদ্দমা মানে কি? সুট। কি বলেন? সুট। সুট মানে গায়ে দেন সেই সুট না, মূল দেওয়ানি মামলারে কি বলে? সুট। তাহলে 5 ধারার সুবিধা দাবি করা যায় কয়টা ক্ষেত্রে? 5টা। কিসের ক্ষেত্রে পাওয়া যায় না? মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। 5 ধারার আবেদন করা কি মানে সুবিধা পাওয়া কি বিবেচনামূলক? অবশ্যই বিবেচনামূলক। আর এখানে যা আছে পড়বো না, ইলাস্ট্রেশন 1 2 সব বাদ। আর একটা লাইনই পড়বো, সেটা হলো এর অনেক আলোচনা আছে, বাট বিশেষ আইনে উল্লেখিত বিশেষ তামাদি মেয়াদের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। মানে আপনি এখানে একটু লিখে রাখেন, যে কোনো এক জায়গায় জেনে রাখার ভালোর উপরে লিখে রাখেন, আর বাকিটা পড়বো না, জাস্ট লিখে রাখেন যে বিশেষ আইনের ক্ষেত্রে, লেখেন বিশেষ আইনের ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে উল্লেখিত তামাদি মেয়াদের ক্ষেত্রে উল্লেখিত তামাদি মেয়াদের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য নয়। 5 ধারার বিধান প্রযোজ্য নয়। লিখছেন? ভাই একটু শুনেন, এই যে যে আমাদের যে দণ্ডবিধি, এটা একটা সাধারণ আইন। দণ্ডবিধি একটা কি আইন? সাধারণ আইন। দণ্ডবিধিতে অনেক অপরাধের শাস্তি নাই। দণ্ডবিধিতে যৌতুক আছে? নাই। দণ্ডবিধিতে মাদক সংক্রান্ত ধারা আছে? নাই। দণ্ডবিধিতে যে সকল সাজা নাই, ওই রিলেটেড অন্যান্য আইন যেগুলো আছে অপরাধ সংক্রান্ত, ওইগুলো হলো বিশেষ আইন। যৌতুক নিরোধ আইন একটা বিশেষ আইন, তারপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটা বিশেষ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা কি বিশেষ আইন। এখন শুনেন, বলছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো রায় দেওয়া হয়, একজন আসামির দণ্ড দিছে ধর্ষণ মামলায়, তার রায়ের তামাদি মেয়াদ হলো 30 দিন, আগে ছিল 60 দিন। এই কিছুদিন আগে সংশোধন করতে, এখন নারী শিশু মামলার তামাদি মেয়াদ 30 দিন, হাইকোর্টে করতে হয়। এখন আপনি যে কোনো কারণে হোক 30 দিনের মধ্যে আপিলটা করতে পারেন নাই, ধরেন 35 দিন হয়ে গেছে, আপনি এই হাইকোর্টে গিয়ে এই 5 দিন বিলম্বের ব্যাখ্যার জন্য 5 ধারায় দরখাস্ত করতে পারবেন না। কেন পারবেন না? কারণ নারী ও শিশু নির্যাতন দমন একটা বিশেষ আইন, আর বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না। কিন্তু এটা যদি দণ্ডবিধির অধীন মামলা হইতো, তাহলে আবার আপনি 5 ধারার সুবিধা পেতেন। সহজ কথা বললে, যে তামাদি মেয়াদ আলোচনা করছে 150 থেকে 183 অনুচ্ছেদ, 150 থেকে 183, ওইগুলা করতে যদি দেরি হয়,
তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন। কিন্তু যে সকল তামাদি মেয়াদ 150 থেকে 183 অনুচ্ছেদে নাই, ওইগুলা করতে যদি দেরি হয় তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন না। বোঝেন নাই বোধহয়? বোঝেন নাই? আপিল আর দরকার। শিডিউলে তামাদি আইনের দ্বিতীয় তফসিলে আছে না, প্রথম তফসিলে বলা আছে না আপিলের তামাদি মেয়াদ 150 থেকে 157, 150 থেকে 157 যে আপিল, এটা হলো দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, নারী শিশুর আপিল না। তো এই দেওয়ানি ফৌজদারি আপিলে ওই আপিল গুলোতে যদি দেরি হইতো তাহলে আপনি 5 ধারার সুবিধা পাইতেন। কিন্তু নারী শিশুর মামলা বিশেষ মামলা, তারপরে এই যে মাদকের মামলা বিশেষ মামলা, তারপরে অর্থঋণের মামলা বিশেষ মামলা, এই সকল মামলায় যদি আপনার আপিল করতে দেরি হয় তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন না। কারণ ওই আইনে বলা আছে যে এই ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার সুবিধাবলী প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে সহজ কথা, এত গভীরেও যাওয়া লাগবে না, আমাদের সময় কম। জাস্ট মনে রাখবেন যে 5 ধারা কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য? না। না, সাফ কথা, বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য, আর দরকার নাই। তাহলে 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। জেনে রাখা ভালো। দেখেন, 5 ধারার বিধান 5টি ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। আমরা বিগত বছর প্রশ্নে আসি। দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারায় বর্ণিত তামাদি মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? মূল মামলা। লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারা প্রযোজ্য হবে না সুটের ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে। কিসে? সুটের ক্ষেত্রে। যা আছে সব পারবেন। 2 নাম্বার প্রশ্নটা বিবিআই। দেখেন, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কত ধারা? 5 ধারা। সব কষ্ট করে পড়ে ফেলবেন। 8 নাম্বার গুরুত্বপূর্ণ, 13 নাম্বার গুরুত্বপূর্ণ। দেখেন, তামাদি আইনের 5 ধারা বিলম্ব মওকুফের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ প্রমাণ করতে হবে। যে পক্ষ বিলম্ব মওকুফের আবেদন করেছে সেই তাকে, নাকি? 5 ধারা আবার একটু বলি, 5 ধারা হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ। এর আরেক নাম হলো কন্ডেনেশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ। কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। আপিল, রিভিউ, রিভিশন, রায় রিভিউর আবেদন এবং অন্যান্য দরখাস্ত, এই 5টা। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। 5 ধারা যে সাফিসিয়েন্ট কজ, 5 ধারায় বলে না, এটা বিচারিক আদালতের নজির অনুসারে, উচ্চ আদালতের নজির অনুসারে নির্ধারিত হবে। 5 ধারার দরখাস্ত মানতে কি বাধ্য? হ্যাঁ, কি বিবেচনা, তবে দরখাস্ত করা বাধ্যতামূলক। দরখাস্ত করা বাধ্যতামূলক। এই তাসলিম সাহেব, তসলিম সাহেব, তসলিম না তাসলিম? তাসলিম সাহেব, 5 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? 5 ধারার বিধান কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না মাত্র বলছি। মূল মামলার ক্ষেত্রে আর বিশেষ আইনের ক্ষেত্রে। মূল মামলা আর বিশেষ আইন। মাহবুব সাহেব, 5 ধারায় কি আছে? কি করা যাবে? কি করা যাবে? 5 ধারায় 5টি ক্ষেত্র কি? কিসের সুবিধা? বিলম্ব মওকুফের সুবিধা। যদি ওইগুলা করতে আমার দেরি হয় তাহলে আমি 5 ধারায় দরখাস্ত করলে আমার বিলম্ব মওকুফ করতে একটু 2-3 মিনিটের বিরতি, তারপর আবার শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইনগত অপারগতা, লিগাল ডিসেবিলিটি। 5 ধারা থেকে প্রশ্ন পাবেন, 3-4 থেকে প্রশ্ন পাবেন। এই লিগাল ডিসেবিলিটি থেকেও ইনশাল্লাহ পাবেন। তাহলে আইনগত অপারগতা বা লিগাল ডিসেবিলিটি ধারা 6 থেকে 8 আছে না? লেখেন 6 থেকে 9। 6 থেকে 9 তামাদি আইনের 6, 7, 8, 9 এই 4টা ধারায় লিগাল ডিসেবিলিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি ধারা 6, আইনগত অপারগতা বা লিগাল ডিসেবিলিটি।
সাক্ষ্য তামাদি আইনের 6 ধারা অনুযায়ী বল দিবেন 3টি বিষয়কে আইনগত অপরগতা হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়টা বিষয়? 3টি বিষয়। নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা। কয়টা বিষয় বলেন? 3টি বিষয়। তো এখানে মূল যে বিষয় সেটা হলো যে ভাই, লিগাল ডিজিবিলিটি বিষয়টা আসলে কি? এটা বাংলায় বলে আইনগত অপরগতা বা বৈধ অপরগতা। যখন একটা মূল মামলায়, আলোচনা শুনেন, বই পরে পড়বো, যখন আপনার একটা মামলার কারণ উদ্ভব হয়েছে, কারণ উদ্ভব বলে কজ অফ অ্যাকশন, মামলার কারণ উদ্ভব হয়েছে, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, ওই মুহূর্তে আপনি ছিলেন নাবালক। ধরেন লিজন অধিকারী 12 বছর বয়স, সাবালকত্বের বয়স হলো 18। 12 বছর বয়সে ওনার একজন ওই জায়গা থেকে বেদখল করছে, যেদিন বেদখল করছে সেদিন ওনার বয়স 12। তাহলে মামলার কারণ উদ্ভব তো যেদিন বেদখল করছে সেই দিন না, এবং ওই দিন উনি ছিলেন কি? এখন দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ নরমালি হলো 6 মাস, কিন্তু উনার এই তামাদি মেয়াদটা শুরু হবে উনি সাবালক হওয়ার পরের থেকে 6 মাস। তাহলে সাবালক হইতে আরো কয় বছর লাগবে? 12, 18, 6 বছর। তাহলে 6 বছর মানে উনি সাবালক হওয়ার পরে উনার তামাদি মেয়াদ, বুঝেন কিনা? যদি লিজন অধিকারী নাবালক না থেকে যদি যেদিন বেদখল করছে উনি ধরেন 19 বছর বয়স, কিন্তু উনি ছিলেন উন্মাদ, পাগল, উন্মাদ, তাহলে উন্মাদ বললে যেদিন উন্মাদ, ধরেন যেদিন উনি 10 বছর পর সুস্থ হয়েছে, তাহলে 10 বছর থেকে কতদিন? 6 মাস। বুঝছেন? যদি উনি জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা, ইডিওসি, মানে উন্মাদ না বাট সহজ সরল, কথাবার্তা বোঝে না বা একটু অন্য টাইপের, তাহলে সেই ক্ষেত্রেও ততক্ষণ পর্যন্ত উনি সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। তাহলে বৈধ অপরগতা কয়টা? 3টা। বৈধ অপরগতা শুধু মূল মামলার ক্ষেত্রেই দাবি করা যায়, আর জারি মামলার ক্ষেত্রে। কি কি মামলা? মূল মামলা, জারি মামলা শুধু বাদীর ক্ষেত্রেই প্রযোজ্য, বাদী, শুধু বাদী দাবি করতে পারবে, বিবাদী বৈধ অপরগতার সুবিধা পাবে না। এই যে দেখেন, যে ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য, 6 ধারার বিধান শুধুমাত্র মকদ্দমা বা কার্যক্রম, সুট অর প্রসিডিংস, বা ডিক্রি জারির আবেদন এন্ড অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি, এবং নিচে একটু স্টার দিয়ে লেখেন শুধুমাত্র বাদীর ক্ষেত্রে, শুধুমাত্র বাদীর ক্ষেত্রে। পরীক্ষা যদি প্রশ্ন আসে বৈধ অপরগতার সুবিধা কে পাবে? শুধুমাত্র বাদী। এবং একটা কথা মনে রাখেন, যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে তাকে এই 3টা থাকা লাগবে। যেদিন বেদখল করছে সেই দিন উনি সুস্থ ছিল, তারপরের দিন পাগল হয়েছে হবে না। 6 ধারার সুবিধা পেতে যদি আপনি চান তাহলে কতদিন লাগবে, মানে কখন? যখন কারণ উদ্ভব হচ্ছে ওই মুহূর্তে হতে হবে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ। এই জায়গায় কেউ আছেন নাবালক? আছেন কেউ? জড়বুদ্ধ আছেন? আচ্ছা, দেখেন, আচ্ছা, যে ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য না, দেখেন, আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি আপিল, নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধতার কারণে যদি আপনি আপিল, রিভিউ, রিভিশন না করতে পারেন তাহলে আপনি 6 ধারার সুবিধা পাবেন না, আপনি পাবেন 5 ধারার। ওই জায়গা কিসের দরখাস্ত দিবেন? 5 ধারা। আর মূল মামলা হইলে 5 ধারার দরখাস্ত দেওয়া যায় না, মূল মামলায় দিতে হবে কয় ধারা? 6 ধারা। যেমন আপিল দায়েরের সময় যদি আপিলকারী আইনগত অপরাধ হয় তাহলে আপিল দায়েরের সময় তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। বাট যে কয়দিন আপনার দেরি হইলো, এই বিলম্বটা মওকুফের জন্য আপনি আবেদন করবেন তামাদি আইনের 5 ধারায়। বুঝতে পারছেন? কেউ 6 মাস কিন্তু আমাদের মেয়াদ, হুম। ওর মধ্যে উনি যদি একদিনও সুস্থ থাকে তারপর থেকে পাগল যদি অসুস্থ হলে তাহলে আর প্রযোজ্য হবে না। না, বিষয়টা তা না। যেদিন আপনারা বেদখল করতে ওই মুহূর্তে থাকতে হবে আপনাকে অসুস্থ, ওই মুহূর্তে, ওই মুহূর্তে ওই সময় অসুস্থ ছিলাম না, কিন্তু 7 দিন পরে হবে না, এর মধ্যে হবে না। যদি আপনারা বেদখল করছে যেদিন, ওই দিন আপনি সুস্থ ছিলেন, 7 দিন পর পাগল হয়েছেন, এই সুবিধা আপনি পাবেন না। বুঝছেন? তামাদি আইনের 6 থেকে 8 ধারা কোন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে মামলায় বাদী হয়। যে বলতেন মামলা কি হয়? বাদী হয়। অর্থাৎ সে যদি মামলা দায়ের করে
সে যদি মামলা দায়ের করে বা ডিগ্রি জারির আবেদন করে, কিন্তু সে যদি বিবাদী হয়, আন্ডারলাইন করবেন, সে যদি কি হয়, বিবাদী হয় বা তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারা প্রযোজ্য না, এবং সেই ক্ষেত্রে তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। সো এই কথাটা আমি আগেই বলে দিছি যে 6 ধারার সুবিধা শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য, বাদী। আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মকদ্দমা দায়েরে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময় সে মামলা করার অধিকারী হয় সেই সময়, এই যে দেখেন, যে সময় মামলা করার অধিকারী হয়, পাইছেন, আন্ডারলাইন করেন, যে সময় মামলা করার অধিকারী হয় সেই সময় সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যখন তার এই আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধিতার অবসান হবে তখন থেকে নয়। যখন মেয়াদ শুরু হবে ওই সময় তাকে থাকা লাগবে নাবালক, উন্মাদ। জেনে রাখা ভালো, 29 ধারার বিধান অনুসারে এটা নিষ্পত্তিকৃত বিধান যে তামাদি আইনের 6 ধারার বিধান, আন্ডারলাইন করেন, বিশেষ আইনে উল্লেখিত কোন তামাদি মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য না। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারাও প্রযোজ্য না, বিশেষ আইনের ক্ষেত্রে 6 ধারাও প্রযোজ্য না। অর্থাৎ আইনগত অক্ষমতার ক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। তো বিগত বছরের প্রশ্নে আসেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কত ধারায় লিগাল ডিসেবিলিটি বিষয়ে উল্লেখ করছে? কত ধারা? 6 ধারা। 3 নাম্বারটা দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 6 ধারায় বর্ণিত বৈধ অপারগতার সুবিধা মামলা দায়ের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে? জারি মামলায়। জারি আবেদন না, জারি আবেদন। এই 4 নাম্বার প্রশ্নটা ফেরদৌস জোরে পড়েন, জোরে, আরো জোরে। জেড নাবালক থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে তামাদি সময় গণনা শুরু হবে যখন, কখন শুরু হবে? জেডের নাবালকত্ব অবসান হবে, যখন তার নাবালকত্বের অবসান অবসান হবে। 5 নাম্বারটা পড়েন জোরে। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধান সহ বর্ণনা করা হয়েছে? 6, 7, 8, 9। 6, 7, 8, 9, 10, 11, 12 সব নাকি? 6 থেকে 9 বুঝছেন? এই শুনেন, 6 ধারায় কি বলছে? ইয়া লিজন, বলেন, পারবেন বলেন। বৈধ অপরাধ আইনগত অপরাধ থেকে দীপক, 6 ধারায় কি বলছে? তসলিম সাহেব, তাসলিম সাহেব, হ্যাঁ, এরা কি করবে? সুস্থ হয়ে গেলে যে তামাদি মেয়াদ, সেই তামাদি মেয়াদের মধ্যে মামলা করতে হবে। কি ভোগ করতে আবার বলেন? চা, জেলে থাকে। ভাত। কি মনের কথা, এই 3টের ভিতর কি জেলে থাকা আছে? নাবালক, উন্মাদ, জেলে থাকা, নাবালক, উন্মাদ আর জড়বুদ্ধি, 3টার ভিতর জেলে থাকা আছে? তো জেলে থাকা যে জায়গা থাক, সে যদি মঙ্গল গ্রহেও থাকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই হলো কথা। এই 3টা হইলে স্থগিত থাকবে, আর অন্যান্য ক্ষেত্রে স্থগিত থাকবে না। আর যখন সে সুস্থ হয়ে যাবে তখন আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। হ্যাঁ মোজাম্মেল সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বলা তো হইলই স্যার, ওই যে মূল মামলায় আর জারি মামলায় তা প্রযোজ্য এবং শুধু বিবাদীর ক্ষেত্রে। আর 3টা মূল কারণ বলছেন স্যার যে নাবালকত্ব, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পন্ন লোক এরাই শুধু বৈধ অপরাধ পাবে। কোনো প্রশ্ন আছে আর আপনার? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, এই 6 ধারা একটু কয়েকটা গ্রাউন্ড বলি, এই আমরা এই জায়গা পড়া লাগবে না, জাস্ট আমি বলি মনে রাখেন। ধরেন একজন ব্যক্তি, এই জায়গায় 6 এর উপধারা আছে মোট 4টা, 6 এর 1, 6 এর 2, 6 এর 3, 6 এর 4। আমাদের উপধারা পড়া লাগবে না, বাট একটা কথা শুনেন, 6 এর 1 হলো একটা অপরগতা, 6 এর 2 হলো 2টা অপরগতা, 6 এর 3 3টা অপরগতা। কিভাবে? একজন ব্যক্তি নাবালক থাকা অবস্থায় তারে বেদখল করছে, তাহলে সে মামলা করবে সাবালক হওয়ার পরে, একটা।
এক। 6-2 বলছে যদি কোনো ব্যক্তি একটা অপারগতা থাকা অবস্থায় আর একটা অপারগতায় পতিত হয়, যতদিন পর্যন্ত উভয় অপারগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। কিভাবে? লিজন নাবালক ছিল, সাবালক হওয়ার 2 দিন আগে পাগল হয়ে গেছে। তাহলে পরে দেখি যতদিন পর্যন্ত উনি শোনো সুস্থ না হচ্ছে, মানে না সাবালক হইতে হবে প্লাস পাগল, মানে না, আপনার এই এই পাগল হওয়া থেকে সুস্থ হতে হবে, তারপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বলছিলাম না 6-1 কয়টা অপারগতা? একটা। 6-2 দুইটা, যে দুইটা বললাম না, আগে নাবালক পরে পাগল, বুঝছেন? এবার 6-3 আর 4 আমরা এইভাবে মনে রাখবো। আপনার আমি জাস্ট যা বলছি মনে রেখেন, ধারা কত মনে রাখার দরকার নাই। লিজন নাবালক ছিল, যেদিন সাবালক হবে তার আগের দিন পাগল হয়ে গেছে, পাগল থাকা অবস্থায় উনি মারা গেছে, পাগল থাকা অবস্থায় মারা গেছে। ওনার আবার নাবালক ছেলে আছে, তাইলে নাবালক ছেলে যতদিন পর্যন্ত সাবালক হচ্ছে ততদিন তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এই জায়গায় 3টা হইলো। লিজন হলো যে নাবালক একটা, এক, পাগল একটা, দুই, আবার উনার যে ছেলে সেও কি নাবালক। তাহলে যতদিন পর্যন্ত সাবালক না আছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু না। আর যদি এরকম হয় যে লিজন নাবালক ছিল, তামাদি মেয়াদ গণনা আরম্ভ হয়েছে, সাবালক হওয়ার আগের দিন পাগল হয়ে গেছে, 10 বছর পর পাগল অবস্থায় মারা গেছে, তার ছেলে ছিল নাবালক, ছেলেও সাবালক হওয়ার আগের দিন পাগল হয়ে গেছে, ছেলে যতদিন পাগল থেকে সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে। বুঝছেন? তাহলে মোদ্দা কথা হলো যে আপনার যতগুলা বৈধ অপারগতা থাকবে ততদিন পর্যন্ত, অবশ্য যতদিন পর্যন্ত অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে না। বুঝছেন? আমরা এই আবুল হোসেন খান, বুঝছেন? বৈধ অপারগতা বলেন তো, আবুল হোসেন খান কে দাবি করতে পারে, বাদী না বিবাদী? বাদী। এখন যদি কেউ জিজ্ঞাসা করতে পারেন যে স্যার, যে বাদী যদি নাবালক হয় বা বাদী যদি উন্মাদ হয়, সরি বিবাদী যদি নাবালক হয়, বিবাদী যদি উন্মাদ হয়, তাহলে সে 6 ধারার সুবিধা পাবে না? না, বিবাদীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আমরা 7 ধারায় চলে আসি। পাইছেন? একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। এ প্রবাস, বুঝতেছেন? একাধিক বাদী একটা মামলায়, ধরেন 3 জন বাদী, যখন কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে 3 জন বাদী, মানে মামলা করার অধিকারী কয়জন? 3 জন। 3 জনের মধ্যে দেখা গেল 2 জন পাগল আছে, একজন সুস্থ। তাহলে কি ওই একা একজন মামলা করতে পারবে, নাকি যতদিন পর্যন্ত সবাই সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত মামলা করার তামাদি মেয়াদ স্থগিত থাকবে? একা পারবে কেমনে বলেন? কিসের অনিশ? ভাই কি আমি কি বলছি যে 3 জন কি ভাই নাকি বোন, নাকি 3 জন স্বামী স্ত্রী, কিছু বলছি? শুনেন, এখানকার উত্তর হলো কখনো পারবে কখনো পারবে না। কিভাবে? একটা উদাহরণ দিয়ে, এইভাবে যে রাজীব সাহেব, হিজবুল সাহেব আর আবুল হোসেন, এরা 3 জন হলো অংশীদারিত্বের ব্যবসা করে, একসাথে ব্যবসা করে। ওনাদের কাছ থেকে ফেরদৌস সাহেব 2 লক্ষ টাকা ধার নিছে ওনাদের 3 জন থেকে, এবং ফেরদৌস লিখিত দিছে যে এই 2 লাখ টাকা আমি আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকিব, যদি 1 বছরের মধ্যে আমি পরিশোধ করতে না পারি তাহলে আমার বিরুদ্ধে ওনারা আইনগত পদক্ষেপ নিতে পারবে। এটুকু বুঝছেন? ফেরদৌস ঠিকই 1 বছরের মধ্যে 2 লাখ টাকা পরিশোধ করতে পারে না। যদি না পারে, যেদিন থেকে পারলো না সেদিন থেকে ওনাদের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না ভাই? শুরু হবে। এটুকু তো বুঝছেন? এখন যেদিন মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হলো সেদিন দেখা গেল আবুল হোসেন সাহেব উন্মাদ, আর রাজীব সাহেব জড়বুদ্ধ সম্পন্ন, হিজবুল সাহেব সুস্থ আছে। এই ক্ষেত্রে হিজবুল সাহেব একা কি ফেরদৌসের বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা, এটা হলো কথা। এটা হলো
যদি এই তিনজন তো একসাথে অংশীদারিত্বের ব্যবসা করে, যদি ওনাদের মধ্যে আগে থেকে সম্মতি দেওয়া থাকে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো একজন কোনো মামলা করতে পারবে, তাহলে হিজবুল সাহেব একা মামলা করতে পারবে। আর যদি ওনাদের মধ্যে আগে থেকে বলা থাকে যে যে কোনো পরিস্থিতিতে মামলা করার ক্ষেত্রে সকলের সম্মতির প্রয়োজন, তাহলে যতদিন পর্যন্ত ওনারা দুইজন সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। বুঝছেন? তাহলে একাধিক বাদীর বৈধ অপরগতার ক্ষেত্রে কত দ্বারা? 7 ধারা। কি লিজন এবার বসছেন? ঠিক আছে, এমনি কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন, যান। দেখেন, যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী, আমরা আর দুইটা ধারা পড়বো, 8 আর 9। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয় বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয় এবং তাদের গোল দিবেন সকলেই আইনগত অক্ষম হলে, সকলেই মানে তিনজনের ধরেন সবাই, তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। সকলে হইলে তো সমস্যা নাই, কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে কি হবে না তা নিম্নলিখিতভাবে নির্ধারণ করতে হবে। প্রথমটা দেখেন, যে সকল ব্যক্তি আইনগতভাবে অপরগ তাদের সম্মতি ছাড়া, যে ব্যক্তি আইনগতভাবে অপরগ না সে যদি ঋণ মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, এই পরিশোধ কেটে লেখেন আদায় করতে পারে, পরিশোধ কেটে আদায় লেখেন, পাইছেন? হুম, মানে তাদের সম্মতি ছাড়া, আমি যে উদাহরণ দিলাম বাকি দুইজনের সম্মতি ছাড়া যদি আদায় করতে পারে তাহলে সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে। বুঝছেন? কিন্তু আইনগতভাবে অক্ষম ব্যক্তি, আইনগত অপরগ ব্যক্তিদের বল দিবেন সম্মতি ছাড়া দায় মুক্তি বা ঋণ পরিশোধ আছে না, পরিশোধ কেটে আদায় লেখেন, আদায়। আদায় করতে না পারলে তাদের কারোর বিরুদ্ধেই তামাদি মেয়াদ অতিবাহিত হবে না। বুঝছেন? তাহলে বিমল সাহেব, 7 ধারা মানে বাদী কয়জন? 3 জনকে বললেন। 7 ধারা মানে 3 জন দিয়ে তবে উদাহরণ দিছি। 7 ধারা মানে বাদী একের অধিক, এই হলো কথা, 3 জন না। 7 ধারা মানে একের অধিক। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা দেখেন, তামাদি আইনের 6 ধারা মোট কয়টি আইনগত অপরগতার কথা উল্লেখ আছে? 3টি। 3 নাম্বারটা দেখেন, তামাদি আইনের 6 ধারা অনুযায়ী আইনগত অপরগতা অন্তর্ভুক্ত হবে না। নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি, আইন না জানা, কি হবে না? আইন না জানা। 5 3টে স্টার দেন। 5 গুরুত্বপূর্ণ, 6 গুরুত্বপূর্ণ, 7 গুরুত্বপূর্ণ, 10 11 12, এগুলো সব বাসায় গিয়ে উত্তর না দেখে পড়বেন। এগুলো উত্তর দেখে পড়লে আপনার মস্তিষ্কে আপনি কাজে লাগাচ্ছেন না। আগে আপনি উত্তর না দেখে আপনি একটা উত্তর কাউন্ট করবেন যে আমার উত্তরটা এই, তারপরে মিলাবেন যে আপনার উত্তরের সাথে বইয়ের উত্তর মিলছে কিনা। বুঝছেন? 13 নাম্বার প্রশ্নটা একটু পড়বো, দেখেন 13 নাম্বার। ক, গ ও ঘ একটি ফার্মের অংশীদার। ক উক্ত ফার্মের নিকট ঋণগ্রস্ত, ওই যে একজন ঋণ নিছে 3 জনের কাছ থেকে। খ উন্মাদ এবং গ নাবালক। খ এবং গ এর সম্মতি ব্যতীতই ঘ ক কে ঋণ মুক্ত করতে পারে কিনা। ঋণ মুক্ত মানে হলো ঋণ আদায় করতে পারবে কিনা, পারবে কিনা। এ জায়গা বলছে খ গ সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকবে, মানে মানে স্থগিত থাকবে না, স্থগিত থাকবে না। বুঝতে পারছেন? সম্মতি ব্যতীতই ওই যে আদায় করার যে ক্ষমতা আছে, তো এই ক্ষেত্রে সে একাই মামলা করতে পারবে, তাদের সম্মতির দরকার নাই। আমরা চলে এসে 8 ধারা, স্পেশাল এক্সেপশনস, ধারা 8, বিশেষ ব্যতিক্রম, স্পেশাল এক্সেপশনস। যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে আছেন, 6 এবং 7 ধারা কোথাও যদি কোনো এমন থাকে যে বুঝেন নাই 6 এবং 7 ধারা, দয়া করে আমাকে প্রশ্ন করেন, না হলে আপনি 8 ধারা বুঝবেন না। আগে 6 ও 7 ধারা আপনার কোনো জড়তা আছে কিনা। প্রভাস সাহেব,
বলেন। যে তিনজন যে দুইজন মাথার একজন আবার এবং ওই 2 লক্ষ টাকা আদায়ের জন্য ধারা 8 বিশেষ ব্যতিক্রম একটু পরে দেখেন। 6 এবং 7 ধারার ব্যতিক্রম আলোচনা করছে 8 ধারায়। 8 ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে সাপেক্ষে 6 ও 7 ধারায় উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে। 6 ও 7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না, মানে এই বৈধ অপরগতার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কি কি দেখেন? অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা, সুট টু ইনফোর্স রাইট অফ প্রিএমশন, মানে আপনি এই বৈধ অপরগতার সুবিধা অগ্রক্রয়ের মামলায় পাবেন না। অগ্রক্রয় বুঝেন? প্রিএমশন নাম শুনছেন? অগ্রক্রয় মানে হলো আগে কেনার অধিকার। এক লোকরা 3 ভাই, এখন এক ভাই জায়গা জমি বিক্রি করবে। এই জায়গা জমি উনি যে বিক্রি করবে সবার আগে কেনার অধিকার ওনার 2 ভাইয়ের। 2 ভাই যদি না কিনে তাইলে চলে যেতে হবে আর একজনের কাছে। কিন্তু সে ধরেন 2 ভাইরে জমি দিতে যাচ্ছে না, সে আর একজনের কাছে বিক্রি করছে, তাহলে এই 2 ভাই অগ্রক্রয়ের মামলা দায়ের করতে পারবে। বুঝছেন? এখন যিনি অগ্রক্রয়ের মামলা দায়ের করবে, দেখা গেল 2 ভাই হলো নাবালক, 2 ভাই হলো উন্মাদ। এখন এই ক্ষেত্রে তাদের নাবালকত্ব বা উন্মাদনার জন্য অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ হলো মাত্র 1 বছর। এই 1 বছর থেমে থাকবে না, তারা নাবালক হোক আর সাবালক হোক, উন্মাদ হোক আর ভালো হোক, তামাদি মেয়াদ গণনা কি চলবে। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে অগ্রক্রয়ের মামলায় ভাইরা যদি নাবালক হয় তাহলে প্রতিকার কি? ওই যে বৈধ প্রতিনিধির মাধ্যমে মামলা করবে বা অভিভাবকের মাধ্যমে মামলা করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বৈধ অপরগতার বিধান কোন ধরনের মামলা ক্ষেত্রে প্রযোজ্য না? অগ্রক্রয়ের মামলা। অগ্রক্রয়ের মামলা। তারপরে দেখেন, আইনগত অপারগতা অবসান হওয়ার পর থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার, এটা আন্ডারলাইন করেন, আইনগত অপারগতা অবসান হওয়ার পর থেকে, অবসান হওয়ার পর থেকে মানে নাবালক সাবালক হওয়ার পর বা উন্মাদ ভালো হওয়ার পর, বা আইনগত অক্ষম মৃত্যু হওয়ার পর, মানে লিজন মারা গেছে, লিজনের ছেলে যদি সাবালক হয়, 3 বছরের বেশি সময়, গোল্ডেন 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না, এবং এই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। আমি ব্যাখ্যা দিব, আগে 3 বছরটা গোল্ডেন দিছেন। বিষয়টা হলো আইনগত অক্ষমতা যখন শেষ হয়ে যাবে, আপনি যখন পাগল থেকে সুস্থ হলে, 8 ধারায় বলতেছে আপনি সর্বোচ্চ সময় পাবেন 3 বছর। অথবা আপনি পাগল অবস্থায় মারা গেছেন, পাগল অবস্থায় মারা গেছেন, আপনার যদি বৈধ প্রতিনিধি থাকে তাহলে সে মামলা দায়েরের জন্য সর্বোচ্চ সময় পাবে কত বছর? 3 বছর। বুঝছেন? এই বিষয়টা আমি পরে বুঝাচ্ছি, জাস্ট এতটুকু বুঝেন যে যে ব্যক্তি পাগল ছিল সে পাগল থেকে যখন সুস্থ হলো সে মামলা দায়েরের জন্য সময় পাবে কত বছর? 3 বছর। 3 বছর কেমনে পাবে ব্যাখ্যা পরে, বাট আপাতত এইটুকু বুঝেন। বা যদি কোনো ব্যক্তি পাগল বা উন্মাদ থাকা অবস্থায় মারা গেছে, তার যে বৈধ প্রতিনিধি সে যদি সাবালক থাকে সে মামলা করার সুযোগ পাবে কত বছর? 3 বছর। বুঝছেন? তাহলে 8 ধারার বিধান 2টা ক্ষেত্রে প্রযোজ্য না, একটা হলো অগ্রক্রয় আর আর উন্মাদনের অবসান হওয়ার পরে বা মারা যাওয়ার পরে সর্বোচ্চ সময় পাবে কতদিন? 3 বছর। এইটুকু বুঝতেন? এখন 3 বছরের ব্যাখ্যা আমি দিচ্ছি। অগ্রক্রয় তামাদি মেয়াদের অনেক কথা আছে, এটা পড়বো না, সরাসরি 3 বছরের ব্যাখ্যায় চলে আসি। এ জায়গায় একটা টেবিল আছে, টেবিলে চলে আসেন। পাইছেন? এর আগেরটা পড়বো না, আমরা সরাসরি টেবিলে আসবো। আইছেন? ওই যে 124 অনুচ্ছেদ দেখছেন? এই সবাই টেবিলের দিক মনোযোগ দেন। আবার কেউ বলেন না যে স্যার আমি তো বেঞ্চে বসা, টেবিলের দিক কেমনে ইয়া দিব। আচ্ছা, অনুচ্ছেদ 124, 124 অনুচ্ছেদে বলছে বংশগত পদ লাভের মামলা। ধরেন বংশগত পদ লাভ, যে ইসমাইল বলতেছে যে আমি সমাজদার বংশের সবচেয়ে বড় লোক, বংশগত পদ লাভ, আমারে বড় পদ, আমি বংশগত পদ লাভের জন্য মামলা করতে হবে 12 বছরের মধ্যে। কত বছর? 12 বছর। যখন কারণ উদ্ভব হলো মামলা করার, ওই মুহূর্তে ইসমাইল ছিলেন ধরেন উন্মাদ,
এবং তার উন্মাদনা কত বছর ছিল? 12 বছর। আন্দাজে কোন কেন এটা দেখেন, উন্মাদনা ছিল কত বছর? 11 বছর। মামলা করার তামাদি মেয়াদ কত? 12। আর সে উন্মাদ হয়েছে কত? 11। তার হাতে আছে কত? 1 বছর। আর 8 ধারার বিধান অনুযায়ী, আন্ডারলাইন করেন, 8 ধারার বিধান অনুযায়ী 2 বছর সময় বাড়িয়ে সর্বোচ্চ 3 বছর করতে পারবে। 8 ধারার বিধান অনুযায়ী 4 ধারায় বলছে না যে সর্বোচ্চ সময় পাবে 3 বছর, তাহলে তার হাতে তো 1 বছর আছে, আর পাবে কত বছর? 8 ধারা থেকে কত? 2 বছর। আমি বুঝাবো, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, যদি এরকম হতো, এই উদাহরণটা যদি এরকম হতো যে 12 বছর তামাদি মেয়াদ, সে অসুস্থ, ধরেন অপরাধ ছিল 13 বছর, তাহলে তার হাতে কি 1 বছর আছে? তাহলে সে 8 ধারা থেকে কত বছর সময় পাবে? 3 বছর। বুঝছেন? যদি এরকম হতো, সেম উদাহরণ মনে রাখেন, 12 বছর তামাদি মেয়াদ, সে 10 বছর ধরে উন্মাদ, 10 বছর পর সুস্থ হয়েছে, তার হাতে আছে কত? 2 বছর। তাহলে 8 ধারা থেকে পাবে কত? 1 বছর। বুঝেন? যদি এরকম হতো যে সে 12 বছর তামাদি মেয়াদ, কিন্তু সে সুস্থ হয়েছে 20 বছর পর, তার হাতে কি আছে? নাই, তাহলে 8 ধারা থেকে পাবে কত? 3। বুঝছেন? যদি এরকম হতো যে তামাদি মেয়াদ 12 বছর, কিন্তু সে পাগল ছিল 6 বছর, পাগল ছিল 6 বছর, তাহলে হাতে আছে কত? 6 বছর। তাহলে কি আর 8 ধারা লাগবে? লাগবে না, কারণ আমার হাতে তো অলরেডি 3 বছরের বেশি আছে। যদি 3 বছরের কম থাকতো, তাহলে আমি লোন আনতাম কার কাছ থেকে? তার কাছ থেকে। বুঝছেন? পরের উদাহরণটাই পড়ি, দেখেন। 113 অনুচ্ছেদ চুক্তি বলবৎ কোর্টের মকদ্দমা। এই মামলা করার তামাদি মেয়াদ হলো 1 বছর। বুঝবেন, টেনশন নাই। কত বছর? 1 বছর। সে অপরাধ কত বছর? 4 বছর। হাতে কি আছে? তাহলে এক্ষেত্রে আমরা তো জানি সর্বোচ্চ সময় পাই কত? 3 বছর। এই ক্ষেত্রে 3 বছর পাবে না ভাই। কেন পাবে না? এই ক্ষেত্রে পাবে 1 বছর, কারণ মূল মামলার তামাদি মেয়াদ কি? 1 বছর। তো মূল মামলার তামাদি মেয়াদ তো 3 বছর না, বা 3 বছরের বেশি না। মূল মামলার তামাদি মেয়াদ যদি 1 বছর হয়, তাহলে আপনি 8 ধারা থেকে পাবেন কত? 1 বছর। বুঝছেন? না। 3 নম্বরটা দেখেন, পরেরটা দেখেন। ধরেন 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস। পাইছেন? সে পাগল কতদিন? 5 বছর। হাতে কি সময় আছে? নাই, তাহলে পাবে এক্সট্রা কত? 6 মাস। 3 বছর কেন পেল না? মূল মামলার তামাদি মেয়াদ তো 6 মাস। মূল মামলার তামাদি মেয়াদ যদি 6 বছর হতো, তাহলে সে কত পাইতো? 3 বছর। বুঝেন কিনা? আচ্ছা, আমি যদি এইভাবে বলি যে মূল মামলার তামাদি মেয়াদ হলো 6 বছর, এখন সে সুস্থ হয়েছে 7 বছর পরে, তার হাতে তো একদিনও নাই, তাহলে 8 ধারা থেকে কতদিন পাবে? 3 বছর। বুঝছেন? তারপরেরটা দেখেন, আবুল হোসেন খান, টেনশনে কিছু নাই। তারপরেরটা দেখেন, 139 অনুচ্ছেদে ভূমির মালিক কর্তৃক ভাড়াটিয়ার নিকট দখল উদ্ধার, নিকট হতে দখল উদ্ধার, তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। পাগল ছিল বাড়ির মালিক কতদিন? হাতে আছে কত? 8 ধারা থেকে কি আর দরকার আছে? আর দরকার নাই। আর যদি বাঙালি হন, তাহলে লাগবে। আমি 8 ধারা থেকেও আনবো কি, বাঙালি তো ফ্রি পাইলে আলকাতরাও খায় আর কি। বুঝতে পারছেন? না, হাট যতক্ষণ পর্যন্ত আপনার হাতে 3 বছর পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আপনি 8 ধারার সুবিধা পাবেন না। যদি হাতে ধরেন 2.5 বছর আছে, তাহলে আপনি 8 ধারা থেকে পাবেন 6 মাস। হাতে হাতে আছে 2 বছর 11 মাস, তাহলে 8 ধারা থেকে পাবেন কত? 1 মাস। বুঝতে পারছেন? হ্যাঁ। কত বছর থাকলেন বলেন? হ্যাঁ, কথা বলেন না, প্রশ্ন শুনেন। আপনার মামলার তামাদি মেয়াদ ছিল 12 বছর, আপনি অসুস্থ ছিলেন 14 বছর, তাহলে আপনার হাতে তো নাই। এখন 8 ধারা থেকে পাবো কত? 3 বছর। 3 বছর পাবো। কারো প্রশ্ন থাকলে করেন। এই জায়গা আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, কেউ যদি না বুঝেন আমি শূন্য থেকে বুঝাবো, বাট চুপ থাকবেন না। কোনটা? আচ্ছা, ধন্যবাদ।
প্রভাস, এই জায়গায় 113 অনুচ্ছেদে যে মামলা, এই মূল মামলার তামাদি মেয়াদ তো 1 বছর। এখন আপনি যদি যেদিন মামলার কারণ উদ্ভব হলো এরপরে যদি আপনি ধরেন 10 বছর অসুস্থ উন্মাদ, 10 বছর পর সুস্থ হইলে আপনি এই জায়গা 3 বছর পাবেন না। কেন পাবেন না? আপনার মূল মামলার তামাদি মেয়াদ ছিল মাত্র 1 বছর, তাহলে আপনি সর্বোচ্চ সময় পাবেন 1 বছর। কিন্তু যদি মূল মামলার তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর ছিল, কিন্তু আমি অসুস্থ ছিলাম 20 বছর, তাহলে এই ক্ষেত্রে আমি 20 বছর পর যদি সুস্থ হই পাবো কতদিন? 3 বছর। কিন্তু যে ক্ষেত্রে মূল মামলার তামাদি মেয়াদি হলো 1 বছর অথবা 6 মাস, তাহলে সেই ক্ষেত্রে বৈধ অপরাগতা অবসান হওয়ার পর আমি 3 বছর পাবো না, আমি পাবো ওই 1 বছর অথবা ওই 6 মাস। বুঝতে পারছেন? ধরেন কোন মামলার তামাদি মেয়াদ আমরা ধরে নিই 2 বছর মাত্র। এখন যেদিন মামলার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে সে ছিল নাবালক, সে 10 বছর পর সাবালক হয়েছে, সে কত বছর পাবে? 2 বছর। এক্ষেত্রে সে 3 বছর পাবে না। কেন পাবে না? কারণ মূল মামলার তামাদি মেয়াদ কত বছর? 2 বছর। মূল মামলার তামাদি মেয়াদ 2 বছর। তো এই ক্ষেত্রে আমি বৈধ অপরাগতা অবসান হওয়ার পর 2 বছরই পাবো। কে বুঝেন নাই? তানভীর সাহেব, আর কে প্রশ্ন করেন? পীযূষ বোঝে নাই, পীযূষ সোনা বোঝে নাই। বুঝছেন? পীযূষ বোঝে নাই, লুৎফারও বোঝে নাই। নির্মল পূর্ণ কি বুঝতেন নাকি অপূর্ণ হয়ে আছেন? আচ্ছা, লুৎফর সাহেব কোথায় বোঝেন নাই বলেন? বুঝছেন? সত্যি বুঝছেন? এই মাহবুব সাহেব, বুঝছেন? বিকল্প অবস্থা নাকি? হ্যাঁ, বিকল্প ব্যবস্থা, জি। মানে আপনারে বলে দিছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবরোধ থাকলে অবসান হওয়ার পর 8 ধারায় আপনি সময় পাবেন 3 বছর। বিকল্প ব্যবস্থায়। বুঝছেন? যে জায়গায় 1 2 3 এই উদাহরণগুলো আপনারা পড়ে নেবেন। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। আর তারপরেও যে যা যা বুঝেন নাই, যদি কোনো প্রশ্ন থাকে আজকে না করেন আমারে প্রশ্ন করবেন, যদি সকলের সামনে না করেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিয়েন। দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর বৈধ অপরাগতা সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটা হবে? অগ্রক্রয়। কত ধারায় বলছে? 8 ধারা। 2 নম্বর প্রশ্নটা দেখেন, মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন? যখন সে সাবালক হবে তারপর থেকে কতদিন? 3 বছর। 3 নম্বর প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন, 2023 সালে এসেছে। দেখেন, ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে অনেক জটিল হবে। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎ করার মামলা করার অধিকার লাভ করে। মামলা করার অধিকার লাভ করছে কত সালে? 14 সালে। 14 সালে তার বয়স কত? 14 বছর। ওই সময় তার মানে সে কি ছিল? নাবালক। সাবালক হবে কত সালে? 18 সালে। তাহলে তার চুক্তি বলবৎ করার মামলার তামাদি মেয়াদ হলো 1 বছর। তাহলে তার তামাদি মেয়াদ শুরু হবে কবে থেকে? 18 থেকে। আর তার তামাদি মেয়াদ শেষ হবে কত সালে? 19 সালে। প্রশ্নে কি জানতে চাইছে দেখেন, এক্স এর মামলা করা তামাদি মেয়াদ উত্তীর্ণ হবে, উত্তীর্ণ মানে হলো শেষ হবে কত সালে? কত সালে? 19 সালে। যদি বলতো মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে কত সালে, তাহলে উত্তর হতো 18 সালে। আর উত্তীর্ণ হবে মানে কি? শেষ হয়ে যাবে। সেটা কত? 19। কে বুঝেন নাই? টেকনিক্যাল প্রশ্ন। 14 সালে তার কারণ উদ্ভব হয়েছে, সাবালক হয়েছে তো 18 সালে। এখন চুক্তি বলবৎকরণের মামলার তামাদি মেয়াদটা আমাদের জানতে হবে। চুক্তি বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ 1 বছর। তাহলে সাবালক হওয়ার কত দিনের মধ্যে? 1 বছর। তাহলে 18 সালে যদি সাবালক হয় মামলা করতে হবে 19 সালের মধ্যে। তাহলে তামাদি মেয়াদ উত্তীর্ণ হবে কবে? 19 সালে। বুঝছেন? জীবনী প্যাসিভ। আসেন, সময়ের অবিরাম চলন আজকে শেষ ধারা, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, ধারা 9। সময়ের অবিরাম চলন মানে হলো একবার
একবার মনোমালিন্য শেষ হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, সুসম্পর্ক বজায় থাকছে, একদিন পর আর রাগ হইলে কাজ হবে না। মানে আপনি পাগল ছিলেন, মামলা করার কারণ উদ্ভব হয়েছে, 1 মাস পরে সুস্থ হইছেন, 10 দিন সুস্থ ছিলেন, আবার পাগল হইছে, যখন সুস্থ হইলেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, এরপর আর পাগল হন না হলো হন কিছু করার নাই, আর থামবে না। মানে আপনি একবার সুস্থ হওয়ার সাথে সাথে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, কোনো অপরগত দ্বারা এটা আর থামবে না। বুঝতে পারছেন? এটারে বলে কন্টিনিউয়াস রানিং অফ টাইম। তামাদি আইন সময়ের অবিরাম চলন। একবার পড়তে আসছেন তো আসেন, না না আসেন, নির্দিষ্ট সময় শেষে আবার ভর্তি হওয়া লাগবে। মাহবুব সাহেব, তামাদি আইনের 9 ধারা, সময়ের অবিরাম চলন। যদি বলেন যে স্যার আমি তো ক্লাস করি নাই, বাড়ি ভাড়া যেতেছেন, বাড়িওয়ালা কি দেখে বাসায় আছেন না না আছেন? 1 মাস পরে তো ঠিকই ভাড়া দেয়া লাগে। তাহলে বাড়িওয়ালার ক্ষেত্রে আপনি প্রযোজ্য করতেছেন, আমার ক্ষেত্রে করবেন না, এটা আপনারে ইঙ্গিত করি না, সবাই রে। উদাহরণের ক্ষেত্রে বললাম যে ভর্তি হইছেন, আসেন বা না আসেন, সময়ের কি অবিরাম চলন, একটা নির্দিষ্ট সময় শেষে শেষ। দেখেন তামাদি আইন 1908-এর 9 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, মামলা করতে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা তা বন্ধ করতে পারে না। বিবিআই ইংলিশটা আন্ডারলাইন করেন। where once time has begun to run, no subsequent disability or inability to sue stops it. কত ধারা? 9 ধারা। বিগত বছরের প্রশ্ন দেখেন, একবার তামাদি মেয়াদ গণনা আরম্ভ হলে তা পরবর্তী কোনো অক্ষমতার দ্বারা বন্ধ হবে না। কত ধারা? বার কাউন্সিলে আসে নাই ভিভিআই। স্পেশাল 1 নাম্বার প্রশ্ন দেখেন, সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার গুরুত্বপূর্ণ। 4, 5, 7, 11, 12, এগুলো মুখস্থ করবেন না, যা বুঝাইছি যাই বাসায় বসে দেখলে একবার বুঝে যাবেন। বুঝছেন? 13, এই তো 13 পর্যন্ত। আগামীকাল সকাল 10টায় আছে, পড়তে আসেন। আগামীকাল আমরা ইনশাল্লাহ পড়বো আরো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। কালকে পরীক্ষা নেবেন? হ্যাঁ নিব। 12 নাম্বার প্রশ্নটা ওই উত্তর একটু ঠিক করে নেন। ক, নাবালক থাকা অবস্থায় দখলচ্যুত হয়, সম্পত্তি দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করার অধিকার অর্জন করে। ক, 7 বছর যাবত নাবালক ছিল, সাবালক হওয়ার পর সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারায় মামলা করার জন্য সে কত সময় পাবে? উত্তর হবে, জায়গা ক করেন 6 মাস, উত্তর আছে 3 বছর, এটার উত্তর হবে 6 মাস। 12 নম্বর প্রশ্নের উত্তর ক হবে। পাইছেন? 6 মাস হবে, 6 মাস। কোনটা দেখাচ্ছেন? 12 নম্বরে। হ্যাঁ হ্যাঁ ক, হ্যাঁ হ্যাঁ।